আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে জানবো। এখন আপনারা জানেন যে বাংলাদেশের সরকার ব্যবস্থা আসলে তিনটি অঙ্গ নিয়ে গঠিত। একটি হচ্ছে আমাদের বিচার বিভাগ, একটি হচ্ছে আইন বিভাগ, আর একটি হচ্ছে নির্বাহী বা শাসন বিভাগ। ওকে, তো এই তিন বিভাগের সমন্বয় হচ্ছে আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা গড়ে ওঠে। এখন এই তিন বিভাগ সম্পর্কে এক ভিডিওতে আলোচনা করতে গেলে যেহেতু অনেক বড় হয়, তো আজকে আমরা মেইনলি হচ্ছে বিচার বিভাগ এবং আইন বিভাগ নিয়ে জানবো। বাকি যে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ, সেটি নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস ভিডিও বানাবো। নির্বাহী বিভাগ এবং সেই সাথে হচ্ছে আমাদের যে সরকার কাঠামো, স্থানীয় সরকার পদ্ধতি, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ওই ভিডিওতে। তো চলুন আজকের বিষয়টা আমরা শুরু করি। তো প্রথমে আসি যে সরকার জিনিসটা কি আসলে। একটা দেশ পরিচালনার জন্য যেই সরকার গঠিত হয়, এটা জিনিসটা কি? তো সরকারের আমরা যদি সমার্থক শব্দ বলি তাহলে বলতে পারি হচ্ছে শাসন ব্যবস্থা। ওকে, তো সরকার কি? সরকার হচ্ছে আমাদের যেই গভর্নমেন্ট, সেটি হচ্ছে আমাদের কোনো একটি দেশ পরিচালনার জন্য সর্বোচ্চ যে সংস্থা বা কর্তৃপক্ষ, যার মাধ্যমে হচ্ছে আমাদের একটি দেশ পরিচালিত হবে। ঠিক আছে, তো আমাদের যে গণতান্ত্রিক উপায়, বেশিরভাগ দেশে তো এখন গণতন্ত্র প্রচলিত আছে। গণতান্ত্রিক উপায়ে সরকার হচ্ছে ওই দেশের যে জনগণ, তাদের যে ভোটাধিকার, এই ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের যে নির্বাচিত প্রতিনিধি, সেটির মাধ্যমে হচ্ছে আমাদের সংসদ সদস্য নির্বাচন করবে, যার মাধ্যমে একটি মন্ত্রিপরিষদ এবং সরকার গঠিত হবে এবং সেটি পরবর্তীতে আমাদের দেশ পরিচালনা করবে। তো সরকারের মেইন যে কাজ, সেটি হচ্ছে আমাদের জনগণের উপরে যেই রাজস্ব, এই রাজস্ব তারা আহরণ করবে এবং শাসন কার্য যে পরিচালনা এবং উন্নয়নমূলক যে কাজগুলো আছে আমাদের দেশের ভিতরে, সেগুলো করার জন্য তা এই যে কর বা রাজস্ব আয় করলো বা আহরণ করলো, সেটি ব্যয় করবে। ওকে, তো সরকারের আসলে অনেক কাজ। তো মৌলিক কাজগুলো যদি আমরা বলি তাহলে আসে হচ্ছে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, মানুষের জানমালের হেফাজত করবে, বিবাদের ক্ষেত্রে বিচার কার্য পরিচালনা করবে। তো মৌলিক কাজ হচ্ছে আমাদের এই তিনটি। ঠিক আছে, তো শান্তি বজায় রাখা, মানুষের জানমালের রক্ষা করা এবং বিবাদের ক্ষেত্রে বিচার কার্য পরিচালনা করা, এই তিনটি কাজ করে থাকে হচ্ছে আমাদের তিনটি বিভাগ। ঠিক আছে, এখন আসুন বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে। তো আমরা একটা কথা জানি যে বাংলাদেশের সরকার ব্যবস্থা সর্বপ্রথম যখন আমাদের মুজিবনগর সরকার গঠিত হয়, সেখানে স্বাধীনতার ঘোষণার পত্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল, যেখানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন হচ্ছে রাষ্ট্রপতি। পরবর্তীতে অস্থায়ী সংবিধান আদেশ যখন দেওয়া হয় 12 জানুয়ারি 1972 সালে, তখন প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা গঠিত হয়। আবার মূল সংবিধান যখন প্রণীত হয় তখন প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সরকার ব্যবস্থা থাকে। কিন্তু পরবর্তীতে চতুর্থ সংশোধনী যখন হয় 1975 সালে, তখন আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আবারও ফিরিয়ে আনা হয় এবং সর্বশেষে দ্বাদশ সংশোধনী 1991 সালে যখন হয়, তখন হচ্ছে আমরা মন্ত্রিপরিষদ শাসন ব্যবস্থা পাই। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমি বাংলাদেশের সংবিধান এবং সংবিধানের সংশোধনী যে বিষয়গুলো আছে সেখানে আলোচনা করেছি। কেউ না দেখে থাকলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ওকে, এখন বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে আসি। তো আমাদের দেশে যে সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থা কিন্তু শুধু আমাদের দেশের কথা বলছি না, পৃথিবীর সকল দেশের ক্ষেত্রেই কিন্তু সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের একটি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। তো বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা আছে। আমাদের দেশে যে সরকার ব্যবস্থা সেটি হচ্ছে এককেন্দ্রিক এবং সংসদীয়। তো এটি বলতে আসলে কি বোঝাচ্ছে? আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, অথবা আমি যদি বলি ইউএস এর কথা, রাশিয়ার কথা, এদের কিন্তু খুব বড় একটা দেশ আয়তনে, এবং এদের যে দেশ, এই দেশগুলো অনেকগুলো প্রভিন্স বা রাজ্যে ভাগ করা হয় এবং প্রত্যেকটি রাজ্যে একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থাকে। সেখান থেকে আবার একেবারে মানে স্থানীয় একটা শাসন ব্যবস্থা থাকে, সেখান থেকে কেন্দ্রীয় একটা শাসন ব্যবস্থায় সেটাও তারা মানে সবকিছু নিয়ন্ত্রণ করে। ওকে, কিন্তু বাংলাদেশ তো ছোট্ট একটি দেশ, এখানে কোনো চিফ মিনিস্টার নেই, মানে কোনো রাজ্য নেই, একেবারে ডিরেক্টলি হচ্ছে প্রধানমন্ত্রী সকল কিছু পরিচালনা করে থাকে। সবকিছু হচ্ছে আমাদের ঢাকা কেন্দ্রিক। তো এই কারণে আমরা বলে থাকি যে বাংলাদেশের শাসন ব্যবস্থা হচ্ছে এক কেন্দ্রিক, মানে ঢাকা কেন্দ্রিক এবং সংসদীয়। তার মানে কি, মন্ত্রিপরিষদ শাসিত বা প্রধানমন্ত্রী শাসিত সরকার। তো এই ব্যবস্থায় আমাদের সরকারের মুখপাত্র হচ্ছে প্রধানমন্ত্রী এবং সার্বভৌম ক্ষমতা যে প্রদর্শিত হয় আমাদের দেশে, এটি কিন্তু এই সরকারের মাধ্যমেই। ওকে, এখন আমাদের সরকারের হচ্ছে তিনটি অঙ্গ সংগঠন আছে। একটি হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ, যেটাকে আমরা বলে থাকি দ্য এক্সিকিউটিভ। আইন বিভাগ, যেটাকে আমরা বলে থাকি পার্লামেন্ট, মানে আমাদের আইনসভা দিয়ে যেটি পরিচালিত হয় বা সংসদ দিয়ে। আরেকটা হচ্ছে বিচার বিভাগ, যেখানে হচ্ছে আমাদের যা জুডিশিয়ারি, মানে আমাদের যে বিচার কার্য, সেটি পরিচালিত হয়। তো অনানুষ্ঠানিকভাবে এই তিন বিভাগেরই প্রধান হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। ঠিক আছে, এখন আসুন তিনটি বিভাগ সম্পর্কে অল্প একটু করে জানি। প্রথমে আসুন নির্বাহী বিভাগ, যার আরেকটা নাম হচ্ছে শাসন বিভাগ বা সরকার। এখন সরকার বলতে আসলে আমাদের যে তার গঠন কাঠামো এবং যাবতীয় বিষয়াদি,
সেটি হচ্ছে আমাদের এই নির্বাহী বিভাগের আদলেই মানে তৈরি হয়ে থাকে, সেখানে আলোচিত হয়ে থাকে। এই কারণে নির্বাহী বিভাগকে ডিরেক্টলি আমি সরকার লিখে দিয়েছি। ওকে, তো এদের কাজ কি? নির্বাহী বিভাগ হচ্ছে আমাদের যে কোনো একটা আইন যেটি হচ্ছে আমাদের আইন বিভাগে তৈরি হয় সেটি প্রয়োগ করে হচ্ছে আমাদের নির্বাহী বা শাসন বিভাগ। তাছাড়া আমাদের অভ্যন্তরীণ যে একটি দেশের শাসন, সেই অভ্যন্তরীণ শাসন তারা পরিচালনা করবে। তার মানে হচ্ছে অভ্যন্তরীণ শাসন, এই অভ্যন্তরীণ শাসন পরিচালনা করবে। এবং পররাষ্ট্র নীতি যেটি আছে একটা দেশের, এই পররাষ্ট্র নীতিরও বাস্তবায়ন করবে কিন্তু হচ্ছে আমাদের শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ বা সরকার। তো আমাদের দেশের যে সংবিধান, সেখানে হচ্ছে আমাদের চতুর্থ ভাগে আমাদের এই নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ বা সরকার নিয়ে বর্ণিত হয়েছে। সেখানে 48 থেকে 64 নম্বর অনুচ্ছেদ আপনারা পাবেন। না দেখে থাকলে উপরে ক্লিক করে দেখে নিতে পারেন আমাদের সংসদের যাবতীয় বিষয়, আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। তারপর হচ্ছে আইন বিভাগ। আইন বিভাগ হচ্ছে আমাদের পার্লামেন্ট বা আইনসভা, মানে যেখানে সংসদীয় অধিবেশন বসে। তো এই বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আইনের পরিবর্ধন, পরিমার্জন এবং সংশোধন, এই সবগুলো কাজ করে থাকে হচ্ছে আমাদের আইনসভা বা আইন বিভাগ। এবং তাছাড়াও আমাদের যেই সংসদীয় সরকার ব্যবস্থা, এই ব্যবস্থায় আমাদের যে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে কিন্তু আইন বিভাগ। তাহলে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা, এটাও কিন্তু হচ্ছে আমাদের এই আইন বিভাগের একটি কাজ। ঠিক আছে, এখন আসুন বিচার বিভাগ। বিচার বিভাগ কি করবে? কথার ভিতরে আছে বিচার করবে, তাই না? তো আমাদের যেই সংসদ বা আমাদের যেই আইন, এই আইনের ব্যাখ্যা প্রদান করে হচ্ছে আমাদের বিচার বিভাগ। ওকে, তো আইনের ব্যাখ্যা প্রদান করা ছাড়াও এরা হচ্ছে আমাদের যেই বিচার কার্য পরিচালনা, তারপরে হচ্ছে আমাদের আইন ভঙ্গকারী শাস্তি বিধান, মানে শাস্তি দেওয়া। তারপরে সংবিধানের যে ব্যাখ্যা, ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার কি লিখলাম, মানবাধিকার সংরক্ষণ। এগুলো করে থাকে হচ্ছে আমাদের আইন বিভাগ। ঠিক আছে, তো আমাদের বিচার বিভাগ। ওকে, তো বিচার কার্য পরিচালনা করা, শাস্তি প্রদান করা বিচারের আলোকে, এবং ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার সংরক্ষণ, সংবিধানের ব্যাখ্যা, এই কাজগুলো করে থাকে হচ্ছে আমাদের বিচার বিভাগ। এখন বিচার বিভাগ হচ্ছে সংবিধানের 6ষ্ঠ অনুচ্ছেদে আলোচনা করা হয়, যেখানে হচ্ছে 94 থেকে 117 নম্বর অনুচ্ছেদ আছে। এবং এগুলো মুখস্থ করা যাবতীয় টেকনিক আমি ওই ভিডিওতে বলে রেখেছি, দেখে নেবেন আপনারা। ওকে, এবং সংবিধানের 5ম ভাগে কিন্তু আমাদের আইন বিভাগ নিয়ে বলা হয়। ওকে, তাহলে নির্বাহী বিভাগ 4র্থ ভাগে বর্ণনা করা হয়েছে, আইন বিভাগ 5ম ভাগে, এবং বিচার বিভাগ 6ষ্ঠ ভাগে বর্ণিত করা হয়েছে, এবং প্রত্যেকটির কাজ আমরা জানলাম। ওকে, এখন আমরা এই 3 বিভাগ নিয়ে আলোচনা করব। তো আজকেও তো আমরা মেইনলি হচ্ছে আমাদের আইন বিভাগ এবং বিচার বিভাগ নিয়ে আলোচনা করব, আর শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ পরবর্তী ভিডিওতে। ওকে, তো 3টা বিষয় যে কোনো একটা বিষয় আলোচনা করার ক্ষেত্রে আমরা জানবো, যে কোনো একটা বিভাগ, ওই বিভাগের ইতিহাস, গঠন কাঠামোটা কীরকম, এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে ওই বিভাগ সম্পর্কে যেগুলো আমাদেরকে জানা লাগবে। ওকে, তো চলুন শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে আইন বিভাগ নিয়ে। ঠিক আছে, এখন আইন বিভাগের একটু ইতিহাস আমরা জানি। তো যখন আমরা অবিভক্ত বাংলা ছিল, মানে কলকাতা প্লাস হচ্ছে বাংলাদেশ মিলে হচ্ছে অবিভক্ত বাংলা, এই অবিভক্ত বাংলার প্রথম যে আইনসভা ছিল সেটি হচ্ছে বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ওকে, আমি সংক্ষেপে লিখলাম বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিএলএ লিখলাম। ওকে, তো এই বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি হচ্ছে আমাদের অবিভক্ত বাংলার প্রথম অ্যাসেম্বলি। ঠিক আছে, তো এই অবিভক্ত বাংলার প্রথম যে অ্যাসেম্বলি, এর যেই প্রথম নির্বাচন, এটি অনুষ্ঠিত হয় হচ্ছে 1937 সালে। 1937 সালে এই বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রথম যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়, এবং এই নির্বাচনে মোট সদস্য সংখ্যা ছিল হচ্ছে 250 জন। এবং আপনারা জানেন অলরেডি, আমি ওই যে যখন ব্রিটিশ শাসন নিয়ে আলোচনা করি তখন বলে ফেলেছিলাম যে এই সময় হচ্ছে আমাদের এই বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে 1937 সালের নির্বাচন, সেখানে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে বা সিএম যেটাকে আমরা বলি, মানে চিফ মিনিস্টার, সেটা হিসেবে দায়িত্ব পালন করেন কিন্তু আমাদের শেরে বাংলা A.K. ফজলুল হক। ওকে, তাহলে A.K. ফজলুল হক ছিলেন হচ্ছে আমাদের এই বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রথম যে মুখ্যমন্ত্রী তিনি। ওকে, তো
পরবর্তীতে 47-এর পরে তো আমাদের দেশ ভাগ হয়ে গেল, আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এবং অন্যদিকে ইন্ডিয়া। তো এই পূর্ব পাকিস্তান তো এখন বাংলা প্রদেশের অধীনে চলে আসলো। তখন থেকে আমাদের এই বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে বলা হতো ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, কারণ এখন তো আমরা পূর্ব বাংলা, তাই না, পূর্ব পাকিস্তান, তখন পর্যন্ত আমার পূর্ব পাকিস্তান নামকরণ হয়নি। পূর্ব পাকিস্তান নামকরণ হয়েছিল হচ্ছে 1956 সালে যখন সংবিধান প্রণয়ন করা হয় তারপরে। তো এটি নিয়ে আমি ডিটেলস বলে রেখেছি পাকিস্তানের সংবিধান বিষয়ক আলোচনাতে। ওকে, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এই ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সর্বশেষ যেই মুখ্যমন্ত্রী ছিলেন সেটি হচ্ছে আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওকে, তিনি ছিলেন হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির হচ্ছে সর্বশেষ মুখ্যমন্ত্রী। তো এই যে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যেই অধিবেশন, এই অধিবেশন কিন্তু বসতে হচ্ছে অ্যাসেম্বলি হাউস। তো এখন আপনারা জানেন অনেকেই যে এই অ্যাসেম্বলি হাউস হচ্ছে আমাদের বর্তমানে যে জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই না, জগন্নাথ হল। এই জগন্নাথ হলই হচ্ছে তৎকালীন হচ্ছে অ্যাসেম্বলি হাউস, যেখানে হচ্ছে আমাদের ইস্ট বেঙ্গল যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটার হচ্ছে অধিবেশন বসত। তো দেশ যখন স্বাধীন হওয়ার পরে হচ্ছে গণপরিষদ অধিবেশন যখন বসা শুরু হয়, মানে 1971 সাল থেকে শুরু করে মোটামুটি 1982 সাল পর্যন্ত, মানে 1971 সাল থেকে শুরু করে 1982 সাল, মানে দেশ স্বাধীন হওয়ার পরে যে গণপরিষদ অধিবেশন কি, একটা দেশের সংবিধান প্রণয়ন করার জন্য যে অধিবেশন বসে আর কি। তো এই গণপরিষদ অধিবেশন 1973 সাল পর্যন্ত, 1973 সাল পর্যন্ত, তারপর তো আমাদের সংবিধান প্রণয়ন হয়ে গেল, তাই না, তখন তো আর গণপরিষদ দরকার নেই। তো এই 1973 সাল পর্যন্ত আমাদের গণপরিষদ অধিবেশন বসেছিল, এবং সেটি বসেছিল হচ্ছে আমাদের বর্তমানে প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেখানে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়। ওকে, এখন গণপরিষদ অধিবেশন কেন বলছি, কারণ তখন পর্যন্ত আমাদের সংবিধান হচ্ছে প্রণয়ন হয়নি। এখন 1973 সালের পরে তো আমাদের সংবিধান প্রণয়ন হয়ে গেল 1974 সাল থেকে। তো এই 1974 সাল থেকে শুরু করে বা 1973 সাল থেকে শুরু করে 1982 এই সময় পর্যন্ত এই বর্তমান প্রধানমন্ত্রীর যে কার্যালয়, এখানে হচ্ছে আমাদের অধিবেশন বসতো, সংসদীয় অধিবেশন। এখন কথা হচ্ছে কেন, এখন তো আর গণপরিষদ প্রয়োজন নেই, তাহলে সেখানেই কেন? কারণ হচ্ছে তখন পর্যন্ত আমাদের যেই জাতীয় সংসদ ভবন সেটা হচ্ছে তৈরি হয়নি, ঠিক আছে। এখন জাতীয় সংসদ ভবন সেটা হচ্ছে তৈরি হয় হচ্ছে 1982 সালে। তো 1982 সালের যেই 28 জানুয়ারি থেকে হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবনে আমাদের যেই সংসদীয় অধিবেশন সেটা বসা শুরু হয়, মানে উদ্বোধন হয় এই তারিখে, কিন্তু 15 ফেব্রুয়ারি থেকে হচ্ছে আমাদের অধিবেশন বসে। এখন আসুন তাহলে অবিভক্ত বাংলার যেই এটা তো হচ্ছে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যেই অধিবেশন সেটি হচ্ছে জগন্নাথ হলে বসতো। এখন শুধুমাত্র বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটার অধিবেশন কোথায় বসতো, সেটি হচ্ছে কলকাতায়, কারণ তখন হচ্ছে কলকাতায় আসলে সবকিছুর কেন্দ্র ছিল বাংলায়। ওকে, তাহলে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আইন বিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস। এখন আসুন বাংলাদেশের যেই জাতীয় সংসদ ভবন এটি নিয়ে জানি, যেখানে হচ্ছে 1982 সাল থেকে আমাদের সংসদীয় অধিবেশন বসা শুরু হয়। তো এটি হচ্ছে দৃষ্টিনন্দন সেই বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, যেটির অবস্থান হচ্ছে শেরেবাংলা নগর। ওকে, এবং এটা যে স্থাপত্য রীতি, এটা আসলে অত্যাধুনিক একটা স্থাপত্য রীতি, এবং এর একটা স্মৃতিস্তম্ভ আমরা বলতে পারি, এবং অত্যন্ত আধুনিক একটা স্থাপত্য, যেটি স্থাপত্য শিল্পী, মানে যিনি স্থপতি আর কি, নকশাকার, তিনি ছিলেন হচ্ছে মার্কিন স্থপতি লুই আই কান। তার একটা ছবি এখানে দেওয়া উচিত ছিল, আসলে আমি ভুলে গেছি আর কি ছবিটা দিতে। তো তার জন্ম হচ্ছে ইস্তোনিয়ায়, ওই যে এস্তোনিয়া, লাটভিয়া, যেগুলো আমি আমাদের এই কি বলে জিওগ্রাফি ভিডিওতে বলেছি। ওকে, এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন, এবং তার পরিবার ছিল একটা ইহুদি পরিবার, তার মানে তিনি একজন ইহুদি ছিল। ওকে, তো তিনি এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন, এবং তিনি পরবর্তীতে আমেরিকাতে বসবাস শুরু করেন, এবং তিনি হচ্ছে আমাদের যেই জাতীয় সংসদ ভবন তার যেই নকশা, এই নকশা তৈরি করেন। ওকে, তো সহকারী স্থপতি তিনি ছিলেন হচ্ছে মাজাহারুল ইসলাম।
সহকারী স্থপতি। মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম তো বাংলাদেশি, এটা আপনাদেরকে বলতে হবে না। ওকে, তো তাহলে আমরা দেখলাম যে আমাদের জাতীয় সংসদ ভবন সেটি হচ্ছে শেরেবাংলা নগরে অবস্থিত এবং এটি অত্যন্ত আধুনিক একটি স্মৃতিস্তম্ভ, যার নকশাকার হচ্ছে মার্কিন স্থপতি লুই আয়ারকান, যিনি হচ্ছে এস্তোনিয়ার একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন এবং সহকারী স্থপতি হিসেবে ছিলেন হচ্ছে আমাদের বাংলাদেশেরই মাজহারুল ইসলাম। এখন লুই আয়ারকান আমাদের যেই নকশা, আমাদের যেই মানে নকশা যেই তৈরি করবে, এই তৈরি করার পূর্বে আসলে মারা যান এবং তিনি মারা যাওয়ার পরে অবশিষ্ট কাজ হচ্ছে শেষ করেন হেনরি উইলকট। ঠিক আছে, তার মানে আমাদের যিনি লুই আয়ারকান তিনি হচ্ছে মারা যান এবং তিনি মারা যাওয়ার পরেই অবশিষ্ট যেই নকশার কাজ সেটি সম্পন্ন করেন হচ্ছে হেনরি উইলকট। এবং ভবনটির যে কাঠামো, আমাদের জাতীয় সংসদ ভবনের যে কাঠামো, এই কাঠামোর কিন্তু ডিজাইন করেন আরেকজন। কাঠামোর ডিজাইন করেন হচ্ছে আমাদের হেনরি এম প্যামব্যাম। বাংলাদেশে মিক্স করে লিখে ফেললাম। ওকে, প্যামব্যাম প্যামব্যাম। ওকে, তাহলে কাঠামো ডিজাইন করেন হেনরি এম প্যামব্যাম। এবং এই সংসদ ভবনের পিছনের দিকে, যদি আমরা যাওয়ার সুযোগ হয় না আসলে কোনোদিন, এই সংসদ ভবনের পিছনের দিকে একটি লেক আছে, যেটি ছবিতে দেখতে পারেন আর কি, বিভিন্ন ভিডিওতে ডকুমেন্টারিতে দেখতে পাবেন আপনি। একটা ক্রিসেন্ট শেপ লেক আছে, ক্রিসেন্ট লেক বলে এটাকে। এটা হচ্ছে আমাদের সংসদ ভবনের পিছনে, ভবনের পিছে। ঠিক আছে, এখন মজার ব্যাপার হলেও সত্যি, আমাদের যে সংসদ ভবন, এই সংসদ ভবনের কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হচ্ছে আইয়ুব খান। আইয়ুব খান। ওকে, এবং উদ্বোধন করেন তিনি হচ্ছেন তৎকালীন বাংলাদেশের উদ্বোধন রাষ্ট্রপতি। তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে আব্দুস সাত্তার। ওকে, তিনি হচ্ছে উদ্বোধন করেন। তাহলে ভিত্তিবস্তু স্থাপন করেন আইয়ুব খান, ক্রিসেন্ট লেক আছে সংসদ ভবনের পিছে, কাঠামোর ডিজাইন করেন হচ্ছে হেনরি এম প্যামব্যাম এবং উদ্বোধন করেন হচ্ছে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। ঠিক আছে, এখন আরও কিছু তথ্য আছে, সেটা আমাদের জানতে হবে আমাদের সংসদ ভবন সম্পর্কে। সেটি হচ্ছে আমাদের সংসদ ভবন হচ্ছে মোটামুটি হচ্ছে 9 তলা। কেমন উপরে লিখি, আমাদের সংসদ ভবন হচ্ছে 9 তলা। তো 9 তলা হিসাব করলে এর উচ্চতা মোটামুটি 155 ফুট, 155 ফুট 8 ইঞ্চি। আমরা যদি মিটারে বলি তাহলে দাঁড়ায় হচ্ছে আমাদের 46.5 মিটার, মানে 46.5 মিটার। ওকে, এটা একটু জেনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। এবং আয়তন হচ্ছে, যদিও প্রস্তাবনা যখন হয় তখন ছিল আমাদের সংসদ ভবনের আয়তন হবে হচ্ছে 208 একর, কিন্তু পরবর্তীতে যখন প্রস্তুত করা হয় তখন দেখা যায় এর যেই আয়তন একটু বেড়ে যায়, আয়তন হয়ে যায় হচ্ছে 215 একর। ওকে, তার মানে প্রস্তাবনায় ছিল 208 একর, কিন্তু বর্তমানে যে আয়তন সেটি হচ্ছে 215 একর। ওকে, তো এর যেই ভবনগুলো আছে এটা হচ্ছে তিনটা প্লাজা। একটা হচ্ছে আমাদের মেইন প্লাজা, একটা হচ্ছে আমাদের দক্ষিণ প্লাজা, আর একটা হচ্ছে আমাদের প্রেসিডেন্সিয়াল প্লাজা। ওকে, এবং 2টা ভিআইপি গ্যালারি আছে, 2টা ভিআইপি গ্যালারি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন কবে উদ্বোধন হয়? তো আমাদের যে জাতীয় সংসদ ভবন, এই জাতীয় সংসদ ভবনের উদ্বোধন নির্মাণ কাজ থেকে শুরু করি। নির্মাণ কাজ শুরু হয় হচ্ছে 1961 সালে। 1961 সালে নির্মাণ কাজ শুরু হলেও এটি উদ্বোধন হয় হচ্ছে 28 জানুয়ারি 1982 সালে। ওকে,
এবং উদ্বোধন করেন কে? আমাদের তৎকালীন যে প্রেসিডেন্ট মানে আব্দুস সত্তার, তিনি হচ্ছে উদ্বোধন করেন। এবং প্রথম অধিবেশন বসে হচ্ছে আমাদের 15ই ফেব্রুয়ারি 1982 সালে হচ্ছে প্রথম অধিবেশন বসে। তাহলে নির্মাণ শুরু হয় 1961 সালে, উদ্বোধন হয় 28 জানুয়ারি 1982 সালে, কিন্তু প্রথম অধিবেশন বসে হচ্ছে 16 জানুয়ারি। আশা করি মনে থাকবে। এখন পুরোটা একটা রিভিউ দিই। তাহলে আমাদের জাতীয় সংসদ ভবন হচ্ছে শেরেবাংলা নগরে অবস্থিত, যেটি নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে, উদ্বোধন হয় 28 জানুয়ারি 1982 সালে, এবং প্রথম অধিবেশন বসে হচ্ছে 15ই ফেব্রুয়ারি 1982 সালে। এবং এটির অবস্থান হচ্ছে শেরেবাংলা নগরে, যেটি অত্যন্ত আধুনিক একটি ভবন, যেটি মার্কিন স্থপতি লুই আই কান সেটি হচ্ছে নকশা করেন। যদিও তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি, তার মৃত্যুর পর সম্পন্ন করেন হচ্ছে হেনরি উইলকট। এবং এই লুই আই কান এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন এক ইহুদি পরিবারে, এবং সহকারী স্থপতি ছিলেন হচ্ছে আমাদের মাজহারুল ইসলাম। আর কাঠামোর যে ডিজাইন সেটি করেন হচ্ছে হেনরি এম প্যামব্যাম। আর এই আমাদের সংসদ ভবনের পিছন দিকে একটি ক্রিসেন্ট লেক আছে, এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হচ্ছে আয়ুব খান, উদ্বোধন করেন হচ্ছে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। এবং এটি হচ্ছে মোটামুটি 9 তলা, 155 ফুট 8 ইঞ্চি বা 46.5 মিটার উঁচু। প্রস্তাবনায় যদিও 208 একর ছিল, কিন্তু বর্তমানে হচ্ছে আয়তন 215 একর। এবং 3টি প্লাজা আছে, একটা হচ্ছে মেইন প্লাজা, দক্ষিণ প্লাজা, আর হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্লাজা। এবং 2টি ভিআইপি গ্যালারি আছে আমাদের এই জাতীয় সংসদ ভবনে। আশা করি সব মনে থাকবে। এখন আসুন হচ্ছে আমাদের আইনসভা বা সংসদের গঠন। এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সরি। তো আমাদের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। আমাদের আইনসভা বা আমাদের যে সংসদ, এটি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। তো এইটা নিয়ে যাবতীয় কিছু তথ্য আমরা জানবো, যে আমাদের যে সংসদ, এই সংসদ সেটা গঠিত হয় হচ্ছে আমাদের অনেকগুলো বিষয় আছে। আমাদের 300টি নির্বাচিত আসন থাকে এবং 350টি। আচ্ছা, আমি একদিক থেকে আসি। ওকে, তো আমাদের যে সংসদীয় ব্যবস্থায় হচ্ছে মন্ত্রিসভার অভিভাবক। একটু ছোট করে দিই। মন্ত্রিসভার অভিভাবক হচ্ছে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদ। তাহলে জাতীয় সংসদ হচ্ছে আমাদের সংসদীয় সংসদ ব্যবস্থায় মন্ত্রিসভার অধিবেশন। এবং বাংলাদেশের যে আইনসভা, এটার নাম হচ্ছে জাতীয় সংসদ। এটার ইংরেজি কি? ইংরেজি হচ্ছে হাউস অফ নেশন। এটা গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখবেন, হাউস অফ নেশন। এবং আমাদের যেই জাতীয় সংসদ নাম, এটি বর্ণিত হয়েছে হচ্ছে 65 অনুচ্ছেদে সংবিধানের। ওকে, তো সংবিধানের ডিটেলস যেহেতু বলেছে আর বলছি না। তো সংসদের যে আসনসমূহ সেটা একটু দেখি। তো আমাদের আইনসভা যেটা, এই আইনসভার যে বিষয়াদি, এই আইনসভার বিষয়াদি হচ্ছে বিবৃত হয়েছে মোটামুটি 65 থেকে 55 হয়ে গেছে, 65 থেকে 93-90 পর্যন্ত, মানে অনুচ্ছেদ যেটা 65 থেকে 93 অনুচ্ছেদে বর্ণিত হয়েছে আমাদের আইনসভার যাবতীয় বিষয়াদি। ওকে, এখন 65-2 বর্ণিত হয়েছে যে আমাদের যে আইনসভা, এই আইনসভা হচ্ছে গঠনের জন্য প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে 300 জন সাংসদ বা সংসদ সদস্য। এটি কিন্তু আমাদের 65-2 অনুচ্ছেদে বলা হয়েছে। ওকে, আর জাতীয় সংসদ সম্পর্কে আমাদের সম্পূর্ণ বিষয়টা সেটি তো বলা হয়েছে আমাদের 5ম ভাগে, এটা তো বলেই ফেলেছি। আর একটা মজাদার বিষয়, আমাদের জাতীয় সংসদের যেই পতাকা বা প্রতীক, জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। একটা প্রতীক আমি দিয়ে রেখেছিলাম এখানে, এই যে, এটি হচ্ছে আমাদের জাতীয় সংসদের প্রতীক। দেখুন, মাঝখানে একটি শাপলা এবং 2 দিকে হচ্ছে 2টা ধানের শীষ। ওকে, এটি হচ্ছে আমাদের জাতীয় সংসদের প্রতীক। ঠিক আছে, এইবারে আসি হচ্ছে আমরা আমাদের যেই সংসদ, এই
সংসদে সবকিছু কিন্তু রেকর্ড করা হয় এবং এই রেকর্ড হয় কিন্তু সম্পূর্ণ বাংলায়। ওকে, তার মানে আমাদের সংসদে সবকিছু রেকর্ড হবে হচ্ছে বাংলায়। এবং সংবিধান অনুসারে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের যে উৎস, সংসদ অনুসারে, ওকে, আইন প্রণয়নের উৎস, এই আইন প্রণয়নের উৎস হচ্ছে আমাদের ন্যস্ত থাকে হচ্ছে সংসদের উপর। মানে আইন প্রণয়নের যে যাবতীয় উৎস বলতে বোঝাচ্ছে যাবতীয় যে অধিকার, সেটি হচ্ছে আমাদের সংসদের উপরে ন্যস্ত। ঠিক আছে, এখন এই যে 300টি সংসদের কথা বললাম, এই 300টি সংসদে আসন, এটা সম্পর্কে একটু বলি। তো আমি তো বলেছি যে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হবে হচ্ছে 300 জন। ওকে, কিন্তু মোট সংসদে আসন হচ্ছে 350টি। এখন তাহলে বাকি 50টি কোথা থেকে আসলো? এই বাকি 50টি হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। কেমন? সংরক্ষিত, এটা নিয়ে আমি ডিটেলস বলেছি ওই সংবিধানের সংশোধনী বিষয়ক ভিডিওতে, আপনারা দেখে নেবেন। এখন মোট আসন যদিও 350টি, কিন্তু বসার জন্য আমাদের যেই সংবিধান, এই সংবিধানে বসার আসন হচ্ছে 4টি বেশি, মানে 354টি। ঠিক আছে, তার মানে মোট সংসদীয় আসন হচ্ছে 350টি, যার ভিতরে নির্বাচিত সদস্যরা 300 জন, 50টি সংরক্ষিত মহিলা আসন এবং বসার আসন হচ্ছে 354টি, তার মানে হচ্ছে 4টি বেশি। এবং জাতীয় সংসদের 1 নম্বর আসন পঞ্চগড়, খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চগড় হচ্ছে জাতীয় সংসদের 1 নম্বর আসন। এবং সর্বশেষ আসন মানে যেটি হচ্ছে 300তম, এই 300তম আসন হচ্ছে বান্দরবান। ওকে, আচ্ছা, এখন সব থেকে বেশি সংসদীয় আসন আছে হচ্ছে ঢাকা জেলায়। ঢাকাতে 20টা সংসদীয় আসন। কেমন? এবং সম্পূর্ণ ঢাকা বিভাগে 70টি আসন। যেহেতু ঢাকা বাংলাদেশের রাজধানী এবং অনেক বড় একটা শহর, এটা স্বাভাবিক যে সব থেকে বেশি সংখ্যক সংসদীয় আসন থাকবে। তো ঢাকা জেলাতে আছে 20টি, এবং সম্পূর্ণ ঢাকা বিভাগের কথা যদি চিন্তা করি তাহলে 70টি সংসদীয় আসন শুধুমাত্র ঢাকা থেকেই। ঠিক আছে, এবং দ্বিতীয় সর্বোচ্চ আছে হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রাম শুধু জেলাতে হচ্ছে 16টি আসন। ঠিক আছে, এবং পরবর্তী তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে ময়মনসিংহ, এবং তাছাড়া কুমিল্লা। এই ময়মনসিংহ কুমিল্লাতে কিন্তু 11টি করে আসন। ঠিক আছে, এখন আসুন, এই যে ঢাকায় বললাম 20টি আসন, এই 20টি আসনের সবগুলো কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে না। ঠিক আছে, সিটি কর্পোরেশনের ভিতরে হচ্ছে 15টি আসন, যার ভিতরে 60টি হচ্ছে উত্তরে আর 8টি হচ্ছে দক্ষিণে। এটা হচ্ছে সিটি কর্পোরেশনের ভিতরের আসন। তাহলে এই 15টি বাদে বাকি যেই 5টি আছে সেটি হচ্ছে সিটি কর্পোরেশনের বাইরে। ঠিক আছে, এটি মনে রাখবেন। যেমন সাভারের কথা চিন্তা করি, ওটা কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে না, সাভার পৌরসভা আছে আলাদা, ওইটা। ঠিক আছে, সুতরাং ঢাকায় মোট 20টি আসন, যদি বাংলাদেশের সব থেকে বেশি একক জেলা হিসেবে, যেটি বাংলাদেশের রাজধানী, তো অবশ্যই সেখানে বেশি হবেই। তো তার ভিতরে 15টি হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনের ভিতরে, 7টি উত্তরে, 8টি হচ্ছে দক্ষিণে, এবং বাকি 5টি হচ্ছে সিটি কর্পোরেশনের বাইরের এলাকা। ঠিক আছে, এখন 2018 সালের হিসেবে সব থেকে বাংলাদেশের বেশি ভোটার আছে হচ্ছে কোন আসনে? বেশি ভোটার আছে হচ্ছে ঢাকা 19 আসনে, এবং এখানে ভোটার সংখ্যা হচ্ছে 7,47,301 জন। সরি, একটু ভুল লিখেছি, 7,47,301 জন। প্রয়োগ দর্শক শতক সহস্র অযুত লক্ষ। হ্যাঁ, এই যে এই 7,47,301
301 জন। এই সংখ্যক ভোটার রয়েছে হচ্ছে ঢাকা 19 নম্বর আসনে। সুতরাং সব থেকে বড় সংসদীয় আসন যদি বলে সেটি হচ্ছে আমাদের এটা। আর সব থেকে কম ভোটার আছে ঝালকাঠি 1 আসনে। ওকে, সেখানে ভোটার সংখ্যা হচ্ছে 78,585 জন, 78,785 জন। এই 78,785 জন যেই ভোটার এটা হচ্ছে ঝালকাঠি 1 আসনে, যেটি বাংলাদেশের সবচেয়ে সর্বনিম্ন। এবং শুধুমাত্র একটি করে আসন আছে, একটি আসন 3টি জেলায়, মানে সর্বশেষ যে 3টি জেলা কোন 3টি জেলা? এই পার্বত্য চট্টগ্রামের যে 3টি জেলা, মানে রাঙামাটি, প্রথম থেকে আসি কেমন, খাগড়াছড়ি দিয়ে শুরু করি, ভালো হবে। খাগড়াছড়ি, এটা হচ্ছে 298তম সংসদীয় আসন আমাদের দেশের। তারপরে হচ্ছে রাঙামাটি হচ্ছে 299তম সংসদীয় আসন। আরেকটা হচ্ছে আমাদের বান্দরবান হচ্ছে 300তম, যেটা আগেই বলেছি, সর্বশেষ সংসদীয় আসন। ঠিক আছে, আর 2টি করে সংসদীয় আসন আছে কোথায়? 2টি করে সংসদীয় আসন আসলে অনেকগুলো জেলায় আছে, যতগুলো ছোট ছোট জেলা আছে। মনে করুন আমরা কি বলবো, খুলনার দিক থেকে আসি। খুলনার দিকে জানেন আপনারা চুয়াডাঙ্গা আছে, 2টি আসন। মাগুরার কথা চিন্তা করতে পারেন, মাগুরা 2টি আসন। তারপরে নড়াইলেও কিন্তু 2টা আসন, নড়াইলে 2টা আসন। মেহেরপুরের কথা চিন্তা করুন, মেহেরপুরে 2টা আসন। এবার ঢাকার ভিতরে আসুন, ঢাকার ভিতরে হচ্ছে আমাদের রাজবাড়িতে 2টা আসন। তারপরে হচ্ছে আমরা একটু যাই হচ্ছে রাজশাহীর দিকে, রাজশাহীতে যদি যাই তাহলে জয়পুরহাটের কথা চিন্তা করুন, জয়পুরহাট, সেখানেও 2টা আসন। তারপরে অন্যান্য যেগুলো আছে, পঞ্চগড়েও কিন্তু 2টা আসন শুধুমাত্র, যেটা বাংলাদেশের প্রথম সংসদীয় আসনও কিন্তু বটে। ওকে, তারপরে ঝালকাঠিতেও 2টা আসন আছে শুধুমাত্র, এবং এই ঝালকাঠিতে কিন্তু সর্বনিম্ন ভোটার আছে। ওকে, ঝালকাঠি 1-এ। আর তারপরে আছে হচ্ছে আমাদের বরগুনাতেও শুধুমাত্র 2টা আসন। তো এতগুলো জেলায় শুধুমাত্র 2টা সংসদীয় আসন আছে, এবং 3টি জেলা আছে, সর্বশেষ যে 3টি, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, সেখানে হচ্ছে 1টি করে আসন আছে। তো এটি মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের পরীক্ষার জন্য। এখন আমরা যখন সংসদীয় বিষয়টা পড়াই, আমাদের সংসদের ব্যাখ্যা, তখন আমি বলেছিলাম যে কোরাম বলে একটা জিনিস আছে। কোরাম হচ্ছে সর্বনিম্ন কতজন সদস্য উপস্থিত থাকলে আমাদের সংসদীয় অধিবেশন বসতে পারবে, সেটা হচ্ছে 60 জন। মানে বাংলাদেশ জাতীয় সংসদের কোরাম হচ্ছে 60 জন, সর্বনিম্ন 60 জন উপস্থিত থাকলে আমরা জাতীয় সংসদের যে অধিবেশন সেটা শুরু করতে পারি। ওকে, আর এই যে জাতীয় সংসদ সদস্য, এই সংসদ সদস্য পদ বাতিল হতে পারে। বাতিল হবে কখন? যদি আমাদের জাতীয় সংসদের যে মাননীয় স্পিকার, এই স্পিকারের অনুমতি ব্যতীত 90 দিন কেউ অনুপস্থিত থাকে। 90 দিন অনুপস্থিত থাকলে তার জাতীয় সংসদের যে পদ সেটি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এবং 2 অধিবেশনের মধ্যবর্তী বিরতিকাল, মানে একটা অধিবেশনের শেষ আর একটা অধিবেশনের শুরু, এই 2 অধিবেশনের মধ্যবর্তী যে বিরতিকাল, এটা হচ্ছে 60 দিন। ওকে, তিনি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন। এখন খুব মজাদার একটা বিষয় আছে যে আমাদের যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদে কিন্তু বিদেশিরাও ভাষণ দিয়েছে। ওকে, জাতীয় সংসদে বিদেশি রাষ্ট্রপ্রধানদের ভাষণ। লিখতে আসলে অনেক সময় লাগছে, এটি আগে লিখে রাখা উচিত ছিল, আচ্ছা ব্যাপার না। তো বেশিরভাগ বই পাবেন হচ্ছে 2 জন। কেমন? এই 2 জনকে, একটা হচ্ছে আমাদের যুগোস্লাভিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন সাবেক, মানে মার্শাল জোসেফ টিটো। এই মার্শাল জোসেফ টিটো, আপনারা জানেন যে 1973 সালের জানুয়ারিতে যে অধিবেশন হয়, জানুয়ারি অধিবেশনে তিনি হচ্ছে বক্তৃতা করেন। ইনি হচ্ছে আমাদের যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট। তিনি তো তখন বাংলাদেশ সফরে এসেছিলেন। ওকে, এবং ভারতের আসলে 2 জন রাষ্ট্রপতি আমাদের জাতীয় সংসদে বক্তৃতা দিয়েছেন। কেমন? একজন হচ্ছে আমাদের সাবেক রাষ্ট্রপতি ভিভি গিরি, এই ভেঙ্কটেশ গিরি, ইনি হচ্ছে 1974 সালের জুনে বাংলাদেশের জাতীয় সংসদে বক্তৃতা করেন। এবং আরেকজন ভারতীয় বাঙালি রাষ্ট্রপতি, যিনি হচ্ছে প্রণব মুখার্জি,
আপনারা জানেন এই প্রণব মুখার্জি হচ্ছে 2013 সালে বাংলাদেশে এসেছিল এবং 2013 সালে বাংলাদেশে আসার পরে মার্চ মাসে বক্তৃতা করেন আমাদের সংবিধানে, ওকে, সংসদে, সংবিধান বলে ফেলেছি। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন আসে যে কতটি দেশের রাষ্ট্রপ্রধান আমাদের জাতীয় সংসদে, কতটি দেশ, তাহলে হচ্ছে 2টি দেশ। কোন কোন 2টি দেশ? একটা হচ্ছে যুগোস্লাভিয়া, আর একটা হচ্ছে ভারত। 2টি দেশের রাষ্ট্রপ্রধান। কিন্তু যদি পড়ে কতজন রাষ্ট্রপ্রধান, তাহলে হচ্ছে 3 জন। একজন হচ্ছে আমাদের যুগোস্লাভিয়া, যিনি হচ্ছে মার্শাল জোসেফ টিটো, এবং ভারতের 2 জন রাষ্ট্রপতি, একজন ভিভি গিরি 1974 সালে এবং 2013 সালে হচ্ছে প্রণব মুখার্জি। এটি মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। আচ্ছা, এখন একটা কথা আছে যে আমাদের সংসদ ভবন কিন্তু মানে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, সংসদ যখন ভেঙে যায়। তো এটা আমাদের সংবিধানে বলা আছে যে সংসদ ভেঙে যাবার 90 দিন পূর্বে, 90 দিন পূর্বে, অথবা সংসদ যদি ভেঙে যায়, অলরেডি ভেঙে গেছে, যাবার 90 দিনের মধ্যে। ঠিক আছে? তো এই 2 সময়ের ভিতরে আমাদের হচ্ছে যে নির্বাচন, এই নির্বাচন হচ্ছে অনুষ্ঠান করতে হবে। ঠিক আছে? আশা করি সব বুঝতে পেরেছেন। অনেকগুলো বিষয় ছিল এর ভিতরে, সবগুলোই অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। এখন আরও কিছু তথ্য আছে আমাদের সংসদ আসন সম্পর্কিত, বললাম, রাষ্ট্রপতি নিয়ে আমি বলছি একটু পরে। আরও কিছু তথ্য আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন, আসলে সেগুলো একটু বলে রাখি আপনাদেরকে। আচ্ছা, সংসদে কিন্তু অনেক কিছু কর্মকাণ্ড করে, কোনো আইন তৈরি হয়, তারপরে অনেক কিছু কথাবার্তা হয়। এই সংসদের কার্যধারার কোনো কিছুই কিন্তু আমাদের আদালতে উত্থাপন করা যায় না। খুবই ইন্টারেস্টিং একটা তথ্য। সংসদে যে কার্যাবলী হবে সেটার কোনো কিছু আদালতে উত্থাপন করা যাবে না। এবং মন্ত্রিসভার যে সদস্যগণ কিন্তু আমাদের জনগণের কাছে এই জাতীয় সংসদের সামনে, মানে সংসদের নিকট জবাবদিহি করে। মন্ত্রীগণ জবাবদিহি করে হচ্ছে সংসদের নিকট। ঠিক আছে? এবং আমাদের যে নির্বাহী বিভাগ, মানে শাসন বিভাগ, এই নির্বাহী বিভাগের উপরে কিন্তু সম্পূর্ণ যেই আয়ত্ত, এই আয়ত্ত আছে হচ্ছে আমাদের এই আইন বিভাগ বা সংসদের। এটি আমি আগেও বলেছি না, নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণই করে হচ্ছে আইন বিভাগ বা আমাদের জাতীয় সংসদ। ঠিক আছে? আর জাতীয় সংসদের অনুমতি ছাড়া জরুরি অবস্থা বা জারি বা ঘোষণা নির্দিষ্ট সময়ের পরে অকার্য হয়ে যায়। ঠিক আছে? মানে আমাদের জাতীয় সংসদের যেই অনুমতি ছাড়া যদি কোনো জরুরি অবস্থা কেউ জারি করে, জরুরি অবস্থা তো জারি করে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, তাই না? জরুরি অবস্থা যদি আমাদের সংসদের অনুমতি ব্যতীত জারি করা হয়, তাহলে নির্দিষ্ট সময় পরে সেটি হচ্ছে অকার্যকর হয়ে যাবে। ঠিক আছে? আর প্রশাসনিক ট্রাইব্যুনাল, তারপরে অধস্তন আদালত এবং ন্যায়পালের প্রতিষ্ঠার যে দায়িত্ব, এটি কিন্তু আমাদের জাতীয় সংসদের। কোন পদ? প্রশাসনিক ট্রাইব্যুনাল, ন্যায়পাল, যদিও ন্যায়পাল বিষয়টা আমাদের দেশে চলে না, কোনোদিনই হয়নি। তারপরে হচ্ছে আমাদের অধস্তন আদালত, এগুলো প্রতিষ্ঠার দায়িত্ব হচ্ছে সংসদের উপরে। সংসদে সবাই মিলে এটা ঠিক করবে কি করা যায়। স্থানীয় সরকারের কার্যাবলীও নিয়ন্ত্রণ করে কিন্তু হচ্ছে আমাদের সংসদ। ঠিক আছে? এবং যুদ্ধ ঘোষণার অনুমতি দেয় কিন্তু জাতীয় সংসদ। যুদ্ধ ঘোষণার অনুমতি, অনেকগুলো কাজ আছে। যুদ্ধ ঘোষণার অনুমতি দেবে হচ্ছে জাতীয় সংসদ। তারপরে হচ্ছে জাতীয় সংসদের অর্থের নিয়ন্ত্রক, মানে জাতীয় যে অর্থ, আমাদের একটা দেশের জাতীয় যে অর্থের নিয়ন্ত্রক ও অভিভাবক হচ্ছে সংসদ। ঠিক আছে? আমি রিপিট করে দিচ্ছি, সমস্যা নেই। সংসদের অনুমতি ছাড়া কোনো কর আরোপ করা যায় না।
কর আরোপের অনুমতি, আমার লেখা এত খারাপ, সংসদের উপরে। ঠিক আছে, আর আরও কিছু তথ্য আছে, যেমন আমাদের যেই অধ্যাদেশ জারিকে কিন্তু রাষ্ট্রপতি যদি কোনো অধ্যাদেশ জারি করে, অধ্যাদেশ কি আমি পরের ভিডিওতে বলবো, মানে এই ভিডিওতে লাস্টের দিকে বলবো, কেমন? রাষ্ট্রপতি যদি কোনো অধ্যাদেশ জারি করে, তো এই অধ্যাদেশ জারিকে আইনে রূপান্তর, আচ্ছা, অধ্যাদেশ জারিকে আইনে রূপান্তর করে সংশোধন অধিবেশন শুরু হওয়ার কিন্তু 30 দিনের মধ্যে। তার মানে রাষ্ট্রপতি যদি কোনো অধ্যাদেশ দেয়, সেটি সংসদে অধিবেশন শুরু হওয়ার 30 দিনের মধ্যে আইনে রূপান্তর করতে হবে, তাছাড়া সেটি আইন হবে না। ঠিক আছে, তারপরে প্রতিরক্ষা বাহিনী সময়ে সংরক্ষণ, এদের লোকভর্তির আদেশ মঞ্জুরকরণ, এগুলো কিন্তু সংসদ করে থাকে। তাহলে প্রতিরক্ষা বাহিনীর সংরক্ষণ এবং তাদের যে লোকবল, এই লোকবল বৃদ্ধিকরণ, এই সব কিছু হচ্ছে অনুমতি সংসদের উপরে বর্তিত থাকে। এখন সংসদের একটু গঠন কাঠামো আমরা দেখি, তাকে আরও কয়েকটা তথ্য আমরা জেনে নিই। জাতীয় যে তহবিল বলতে জাতীয় অর্থ, ওকে, এই তহবিল বলি আর অর্থ বলি, এই দুটাই আসতে পারে প্রশ্নে, একই কথা। সেটা হচ্ছে নিয়ন্ত্রকের অভিভাবক কিন্তু হচ্ছে আমাদের জাতীয় সংসদ, ওকে। এবং এখন হচ্ছে একটু আমাদের গঠন প্রণালীর উপরে, ওকে, জাতীয় সংসদের গঠন পরে কি আছে, আচ্ছা এখানেই বলি, ওকে। তো জাতীয় সংসদের গঠন যদি আলোচনা করি, তাহলে আমাদের যেই জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের যেই সভাপতি এবং সংসদ সচিবালয়ের যে প্রধান, জাতীয় সংসদের সভাপতি এবং সংসদ সচিবালয়ের প্রধান হচ্ছে আমাদের স্পিকার। একটা সংসদের স্পিকার হচ্ছে আমাদের জাতীয় সংসদের সভাপতি এবং সংসদ সচিবালয়ের প্রধান। আর আমি বলেছিলাম অভিভাবক বলে একটা কথা আছে, আমাদের জাতীয় সংসদের যে অভিভাবক সেটি হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, এবং সংসদ নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। মানে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের জাতীয় সংসদের সরকার দলীয় নেতা এবং সামগ্রিক নেতাও বটে, ওকে। এখন আসুন, আরো কয়েকটা কথা আছে, যে আমাদের জাতীয় যে সংসদ, এই সংসদের স্পিকার যদি কোনো কারণে না আসতে পারে বা স্পিকার যদি অনুপস্থিত থাকে, সেই ক্ষেত্রে সেই দায়িত্ব পালন করবে হচ্ছে ডেপুটি স্পিকার, ওকে। এবং স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত এবং অপসারিত হন হচ্ছে সংসদ সদস্যদের ভোটাভুটিতে। এই স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে এবং অপসারিত হতে পারে হচ্ছে সংসদ সদস্যদের ভোটে। ঠিক আছে, আচ্ছা। এবং স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে বেতন, এই বেতন ভাতা কিন্তু বরাদ্দ হয় হচ্ছে সংযুক্ত তহবিলের দায়মুক্তি ব্যয় থেকে। বেতন ভাতা সংযুক্ত তহবিলের দায়মুক্তি ব্যয়, সংযুক্ত তহবিলের যে দায়মুক্তি ব্যয়, এইখান থেকে কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে বেতন ভাতা সেটি বরাদ্দ হয়। এবং স্পিকার স্বপদে বহাল থাকেন হচ্ছে পরবর্তী নির্বাচনের পর স্পিকার নির্বাচন হওয়া পর্যন্ত। মানে পরবর্তী যে নির্বাচন হবে, সেই নির্বাচনের যে সংসদ আসন বসবে, সেখানে স্পিকার নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বর্তমান যে স্পিকার, তিনি হচ্ছে শপথে বহাল থাকবেন। এবং স্পিকার সংসদের যে যাবতীয় কার্যাবলী কিন্তু নিয়ন্ত্রণ করে থাকেন, হচ্ছে আমাদের সংসদ নেতা, যিনি মানে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে, ওকে, আশা করি মনে থাকবে। এখন স্পিকার কিন্তু শৃঙ্খলা ভঙ্গের জন্য সংসদ সদস্যদের সংসদ থেকে বহিষ্কারও করে দিতে পারেন, এই ক্ষমতা স্পিকারের আছে। তাহলে তিনি যদি চান তাহলে সংসদ সদস্যদের বহিষ্কার করতে পারেন, এই ক্ষমতা তার আছে।
কোনো সংসদ সদস্য যদি তার আইন শৃঙ্খলা ভঙ্গ করে আমাদের হচ্ছে সংসদ ভবনের ভিতরে, তাহলে স্পিকারের এই ক্ষমতা আছে যে তিনি সেই সংসদ সদস্যকে সংসদ থেকে বহিষ্কার করে দিবেন। ওকে, যখন কোনো বিষয়ে দুই পক্ষ সমানভাবে বিভক্ত হয়, কোনো একটা বিষয়ে ভোটাভুটি হচ্ছে ধরুন সংসদের ভিতরে, এখন দুই পক্ষ 50-50 ভোট দিল, এরকম যদি হয় তখন স্পিকার একটা ভোট দেয়, একটি ভোট। এই স্পিকারের ভোটকে বলা হয় হচ্ছে কাস্টিং ভোট, এবং এই ভোটই নির্ধারণ করে দেয় যে যেই প্রস্তাব উত্থাপিত হচ্ছে এই প্রস্তাবের ভবিষ্যৎ কোন দিকে যাবে। এবং নবনির্বাচিত যেই সংসদ সদস্য, তাদের যেই শপথ বাক্য, এই শপথ বাক্য পাঠ করেন কিন্তু স্পিকার। কিন্তু একটা কথা আছে, এ কিন্তু বর্তমান স্পিকার না, এটা হচ্ছে পূর্ববর্তী স্পিকার। ওকে, মানে বর্তমানে ধরুন নতুন একটা সংসদীয় আসন বসবে, সেখানে নতুন নির্বাচিত সদস্যরা আছে, এইখানে যেই লোকজন মানে নতুন যে সদস্যরা আসবে সেই সদস্যদের যে শপথ বাক্য, এই শপথ বাক্য পাঠ করবেন হচ্ছে পূর্ববর্তী যেই সংসদ সদস্য ছিল মানে বহাল আছে, সেটি হচ্ছে স্পিকার। ঠিক আছে, আচ্ছা, এখন স্পিকার সম্পর্কে অনেক কিছু জানলাম। তাহলে সংসদ সভাপতি হচ্ছে আমাদের স্পিকার, এবং শুধুমাত্র সংসদ সভাপতি নয়, সংসদ সচিবালয়ের যে প্রধান সেটি হচ্ছে আমাদের স্পিকার। স্পিকারের অনুপস্থিতিতে যদি কেউ কাজটা করে থাকে সেটি হচ্ছে আমাদের ডেপুটি স্পিকার, এবং তারা উভয়ই নির্বাচিত হয় হচ্ছে সংসদ সদস্যদের ভোটাভুটিতে, এবং তাদের বিভিন্ন কাজ আছে, যে মানে ফাংশন আছে, যেটি আমরা একটু এইমাত্র বললাম। ওকে, তো এটি ছিল মোটামুটি হচ্ছে আমাদের যাবতীয় তথ্যাদি। এখন সংসদের যে কাঠামো, এই কাঠামোর ভিতরে আরও কিছু কথা আছে। সংসদ নেতা, সংসদের গঠন, এখানে একজন থাকে হচ্ছে স্পিকার, ডেপুটি স্পিকার, সেটা আমি একটু বলেই ফেললাম। একটা হচ্ছে লিডার অব দ্য হাউস। এখন কথা হচ্ছে লিডার অব দ্য হাউসকে, লিডার অব দ্য হাউস হচ্ছে আমাদের পার্লামেন্টে যে সংখ্যাগরিষ্ঠ দল আছে, সংখ্যাগরিষ্ঠ দল তথা আমাদের প্রধানমন্ত্রী যিনি বা সংসদ নেতা যিনি, তিনি। ওকে, এবং প্রধানমন্ত্রী এমন কোনো মন্ত্রী যিনি হচ্ছে ও সংসদ সদস্যদের অন্যতম সদস্য এবং সংসদ নেতার রূপে কাজ করার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত, তিনিও কিন্তু হচ্ছে আমাদের সংসদ নেতা হতে পারেন, মানে লিডার অব দ্য হাউস। লিডার অব দ্য হাউস মানে হচ্ছে সংসদ নেতা। ওকে, সংসদ নেতা। এবং আমাদের যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের প্রথম যিনি সংসদ নেতা ছিলেন তিনি তো বলার অপেক্ষা লাগে না, আমাদের সবার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংক্ষেপে লিখি। ওকে, এবং সবচেয়ে বেশি সময় ধরে সংসদ নেতা হয়েছেন, সবচেয়ে বেশি আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু মোট 4 বার সংসদের নেতা হয়েছেন, 4 বার। হ্যাঁ, আচ্ছা, তারপরে বিরোধী দলীয় নেতা আছে একজন, বিরোধী দলীয় নেতাকে আমরা বলে থাকি হচ্ছে লিডার অব দ্য অপোজিশন। লিডার অব দ্য অপোজিশন হচ্ছে পার্লামেন্টে বিরোধী যে দল থাকে প্রধান, এই বিরোধী দলের নেতা। ইনার কাজ কি? ইনার কাজ হচ্ছে আমাদের যেই যাবতীয় বিষয়াদি আছে, মানে সংসদীয় যে দল, প্রধানমন্ত্রী মানে লিডার অব দ্য হাউস, তার সমালোচনা করা, তার কাছ থেকে বিভিন্ন কৈফিয়ত চাওয়া, বিভিন্ন জবাবদিহিতা চাওয়া, এই বিষয়গুলো বা বিভিন্ন ভুল ধরে দেওয়া, সংশোধন করে দেওয়া, এগুলো হচ্ছে আমাদের লিডার অব দ্য অপোজিশনের কাজ। ঠিক আছে, এখন বর্তমান যেই সংসদ আর কি, এই সংসদের হচ্ছে বিরোধী দলীয় নেতা হচ্ছে GM কাদের, এটি একটু মনে রাখবেন, মানে আমাদের যে জাপা আর কি, জাতীয় পার্টির। ওকে, এবং সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলীয় নেতা পূর্ণমন্ত্রীর মর্যাদা ভোগ করেন, তিনি কিন্তু একজন পূর্ণমন্ত্রীর মর্যাদা ভোগ করবেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে প্রথম যেই সংসদ বসেছিল আমাদের, একদম সর্বপ্রথম বাংলাদেশের যে সংসদ হয়, সেখানে কি বিরোধী দলীয় নেতা ছিল? উত্তর হচ্ছে না। তখন তো আসলে একটা দলই ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই কারণে তখন আর আসলে বিরোধী দলীয় নেতা বলতে কোনো কিছু ছিল না। সম্ভবত একজন ছিল স্বতন্ত্র প্রার্থী, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি, ওটা দেখে নিতে পারেন আপনারা। আচ্ছা, তারপরে কিছু আছে সংসদ উপনেতা, যেগুলোকে আমরা বলে থাকি ডেপুটি লিডার অফ দ্য হাউস। এই ডেপুটি লিডার অফ দ্য হাউস হচ্ছে সংসদ উপনেতা বলি আমরা বাংলাতে। তো উপনেতা নির্বাচিত হয় হচ্ছে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে।
সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে। ঠিক আছে, এইভাবে হচ্ছে উপনেতা নির্ধারিত হবেন এবং তিনি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন হচ্ছে সংসদ উপনেতা বা ডেপুটি লিডার অফ দ্য হাউস। এখন একটা বিষয় বারবার আপনারা শুনেছেন, আচ্ছা বিরোধী দলীয় নেতা নিয়ে একটা মজাদার কথা আছে। আমাদের লিডার অফ দ্য হাউস মানে হচ্ছে সংসদ নেতা, এটা সর্বোচ্চ বার হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 বার, এবং সবচেয়ে বেশি বার বিরোধী দলীয় নেতা সেটাও কিন্তু হচ্ছে শেখ হাসিনা হন, এবং এটি ছিল 3 বার, মানে 2টাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওকে, সব থেকে বেশি বার। এবং বিরোধী দলীয় নেতা ছিল না কিন্তু 2টা সংসদে, আমি একটু আগেই বললাম, একটা হচ্ছে প্রথম আর একটা হচ্ছে ষষ্ঠ। এই 2টা যে নির্বাচন সংসদ, এই 2টা সংসদে বিরোধী দলীয় কোনো নেতাই ছিল না। ওকে, এখন আসুন হুইপ। হুইপ একটা কথা অবশ্যই আপনারা শুনে থাকবেন। তো হুইপের যদি আমরা অর্থ করি, অর্থ হচ্ছে সচেতক। তো এই হুইপের কাজ কি আসলে বলতে পারবেন? হুইপ হচ্ছে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখে, মানে এটি হচ্ছে সরকার দলীয় একজন কেউ। তো এই যে হুইপ অনেকগুলো থাকে, হুইপের একজন চিফ থাকে, মানে চিফ হুইপ যাকে আমরা বলি। তো বর্তমান চিফ হুইপ হচ্ছে, এটি মনে রাখেন, এটি হচ্ছে নূর এ আলম, নুরি আলম চৌধুরী। নুরি আলম চৌধুরী হচ্ছে বর্তমান যে দ্বাদশ জাতীয় সংসদের হচ্ছে বর্তমান চিফ হুইপ, এবং তিনি মাদারীপুর 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন। ওকে, তো এই হুইপদের কাজ হচ্ছে সংসদের যে আইন শৃঙ্খলা রক্ষা করা, ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা, এই কাজগুলো হচ্ছে আমাদের হুইপের কাজ। ঠিক আছে, তো এটি ছিল মোটামুটি হচ্ছে আমাদের গঠন কাঠামো। এখন স্পিকার এবং ডেপুটি স্পিকার ইনাদের সম্পর্কে একটু জানি। ওকে, ইনারাই হচ্ছে বর্তমানে হচ্ছে আমাদের যে বর্তমান সংসদের হচ্ছে আমাদের স্পিকার এবং ডেপুটি স্পিকার। তো বর্তমানে হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী, যিনি পূর্ববর্তীতেও ছিলেন 11 জাতীয় সংসদে, এবং ডেপুটি স্পিকার হচ্ছে সেই একই শামসুল হক টিপু। ওকে, ইনি হচ্ছে শামসুল হক টিপু। এবং ইনি হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ইনাকে তো সবাই চেনেন, এটা বলা লাগবে না। তো এই স্পিকার এবং ডেপুটি স্পিকারের যে বেতন ভাতা, সেটা কিন্তু আমি আগেই বলেছি যে এই 2টা বিষয় সংযুক্ত তহবিলের যে দায়মুক্তি ব্যয়, এই দায়মুক্তি ব্যয় থেকে হচ্ছে বরাদ্দ করা হয়ে থাকে। এবং স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য হয় যদি তিনি সংসদে না থাকেন এবং তিনি যদি মন্ত্রী পদ গ্রহণ করেন, তাহলে পদ শূন্য হতে পারে। পদ শূন্য হয় যদি তিনি সংসদ সদস্য না থাকেন। অথবা আরেকটা কি হতে পারে, তিনি ধরেন মন্ত্রিত্ব গ্রহণ করলে। ঠিক আছে, এখন রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সাথে সাথে স্পিকারের পদও শূন্য হয়ে যায়, এবং স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকারের পদ শূন্য হয়। খুব মজাদার একটা কাহিনী, যদি কোনো কারণে আমাদের দেশের রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যায়, তাহলে স্পিকারের পদও শূন্য। এবং স্পিকারের পদ যদি শূন্য হয়ে যায়, তাহলে ডেপুটি স্পিকার যিনি আছেন, ডেপুটি স্পিকার, তার পদও হচ্ছে শূন্য। ঠিক আছে, এখন একটা মজাদার কিছু কথা আপনারা জেনে রাখা ভালো, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। সেটি হচ্ছে আমাদের যখন জাতীয় সংসদ, আমাদের দেশের যে সংবিধান যখন হচ্ছে রচিত হয়নি, তখন পর্যন্ত আমাদের সংবিধান রচিত হয়নি, এরকম একটা অবস্থা। তো সেই সময় হচ্ছে আমাদের যে গণপরিষদ, মানে সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের যিনি স্পিকার ছিলেন, সেই স্পিকার ছিলেন হচ্ছে শাহ আব্দুল হামিদ। ঠিক আছে, গণপরিষদের তাহলে যিনি স্পিকার তিনি ছিলেন হচ্ছে শাহ আব্দুল হামিদ। ওকে, এবং গণপরিষদের ডেপুটি স্পিকার যিনি ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন হচ্ছে মোহাম্মদ উল্লাহ।
তাহলে গণপরিষদ মানে যখন পর্যন্ত আমাদের দেশের সংবিধান রচিত হয়নি তখন আমাদের দেশের যেই গণপরিষদের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিলেন হচ্ছে মোহাম্মদুল্লাহ। ঠিক আছে, এখন আসুন আমাদের হচ্ছে সংসদের প্রথম স্পিকার। আমাদের যখন সংসদ নির্বাচন হলো, সংসদের প্রথম স্পিকার ছিলেন হচ্ছে এই মোহাম্মদুল্লাহই। ঠিক আছে, তিনি আবার হচ্ছে ডেপুটি স্পিকার থেকে স্পিকার হন যখন আমাদের সংবিধান রচিত হয়ে গেল। এবং প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ বাইতুল্লাহ। ঠিক আছে, এবং প্রথম নারী স্পিকার হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী, মানে বর্তমানে যিনি আছেন। ঠিক আছে, এবং একাধারে স্পিকার এবং রাষ্ট্রপতি ছিলেন। স্পিকার রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে মোহাম্মদুল্লাহ, তারপরে হচ্ছে জমির উদ্দিন, আব্দুল হামিদ অ্যাডভোকেট, মানে আমাদের মানে পূর্ববর্তী যেই রাষ্ট্রপতি ছিলেন আছে আব্দুল হামিদ, তিনি কিন্তু প্রথমে আমাদের ছিলেন হচ্ছে স্পিকার, পরবর্তীতে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি হন। এই মোহাম্মদুল্লাহ প্রথমে স্পিকার ছিল, পরে রাষ্ট্রপতি হয়। জমির উদ্দিন প্রথমে স্পিকার ছিল, পরবর্তীতে রাষ্ট্রপতি হন। তো প্রেসিডেন্ট আব্দুল হামিদ সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু এনারা যেহেতু পুরনো হয়ে গেছে, মোহাম্মদুল্লাহ এবং জমির উদ্দিন, এনাদেরকে একটু কম চেনারই কথা। ওকে, আচ্ছা, এখন কয়েকটা জিনিস আমাদের জেনে রাখা উচিত। এই যে মোহাম্মদুল্লাহর কথা বললাম, এই মোহাম্মদুল্লাহ হচ্ছে আমাদের প্রথম যেই জাতীয় সংসদ, সেখানে আমাদের স্পিকার ছিল। ঠিক আছে, এটা তো আমি বললাম, মানে আমাদের জাতীয় সংসদের প্রথম যিনি স্পিকার এবং সেই সাথে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকারও কিন্তু মোহাম্মদুল্লাহ। এবং একজন আছে মোহাম্মদ আব্দুল মালেক উকিল। এই মোহাম্মদ আব্দুল মালেক উকিল ইনিও কিন্তু প্রথম যেই সংসদ, সেখানে কিন্তু আমাদের জাতীয় সংসদের স্পিকার ছিলেন, সংসদ ভবনের। ওকে, আর ডেপুটি স্পিকার যেটি প্রথমে ছিলেন হচ্ছে আমাদের মোহাম্মদ বাইতুল্লাহ, তিনি হচ্ছে প্রথম জাতীয় সংসদের হচ্ছে ডেপুটি স্পিকার। এবং এটা দ্বিতীয় হবে, কি লিখছি, দুইবার প্রথম হয়ে গেছে, একটু ক্ষমা করবেন। দ্বিতীয় সংসদ হচ্ছে আব্দুল মালিক উকিল ছিলেন এবং ডেপুটি স্পিকার ছিলেন হচ্ছে সুলতান আহমেদ চৌধুরী। ঠিক আছে, ইনি হচ্ছে দ্বিতীয় যে সংসদ, সেখানে হচ্ছে আমাদের ডেপুটি স্পিকার। তারপরে বর্তমানে যিনি, মানে ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ইনি হচ্ছে আমাদের একাধারে নবম, দশম, একাদশ, এমনকি দ্বাদশ, এই সবগুলো সংসদে হচ্ছে তিনি হচ্ছে স্পিকার। এবং শামসুল হক টুকু তিনি হচ্ছে দশম, একাদশ এবং বর্তমানে যেটি দ্বাদশ, এই তিনটারই হচ্ছে ডেপুটি স্পিকার। ওকে, শামসুল হক শামসুল হক টিপু বলে ফেলেছি, টুকু হবে সম্ভবত, দেখে নিন। শামসুল হক মনে রাখলে হবে, টিপু না টুকু আমি এক্স্যাক্টলি মনে নেই আমার এখন। আচ্ছা, তো এটাই ছিল হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে যাবতীয়। তাহলে স্পিকারের পদ শূন্য হয় কখন? সংসদ সদস্য না থাকলে এবং মন্ত্রিত্বর পদ যদি তিনি গ্রহণ করেন। তো রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকারের পদ শূন্য হয়ে যায়, এবং স্পিকারের পদ যদি শূন্য হয়ে যায় তাহলে ডেপুটি স্পিকারের পদ অটোমেটিক্যালি শূন্য হয়ে যাবে। ঠিক আছে, গণপরিষদ যেটি হয় আমাদের, সেখানে প্রথম স্পিকার ছিল শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদুল্লাহ। এবং পরবর্তী প্রথম সংসদে হচ্ছে স্পিকার হন মোহাম্মদুল্লাহ এবং ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ বাইদুল্লাহ। এবং দ্বিতীয় যে সংসদ হয় আমাদের, সেখানে আব্দুল মালিক উকিল ছিলেন হচ্ছে আমাদের স্পিকার এবং ডেপুটি স্পিকার ছিলেন সুলতান আহমেদ চৌধুরী। ঠিক আছে, এবং সংসদের যেই নারী প্রথম স্পিকার, তিনি হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি একাধারে 4 বার, মানে নবম, দশম, একাদশ, দ্বাদশ,
এই 4টি সংসদ আসনেই কিন্তু তিনি স্পিকারের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে যিনি হচ্ছে আমাদের ডেপুটি স্পিকার মানে শামসুল হক টুকু বা টিপু, ইনি হচ্ছে দশম, একাদশ এবং দ্বাদশ এই তিনটি সংসদেই কিন্তু হচ্ছে আমাদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছেন। এবং একাধারে স্পিকার এবং রাষ্ট্রপতি হয়েছেন 3 জন। একজন হচ্ছে মোহাম্মদুল্লাহ, প্রথমে স্পিকার পরে রাষ্ট্রপতি, জমিরুদ্দিন প্রথমে স্পিকার পরে রাষ্ট্রপতি, এবং পরবর্তীতে তো আমরা জানি যে হচ্ছে মোহাম্মদ আব্দুল হামিদ, তিনি কিন্তু অ্যাডভোকেট আব্দুল হামিদ, তিনি হচ্ছে প্রথমে আমাদের স্পিকার ছিলেন, পরবর্তীতে আমাদের রাষ্ট্রপতি হয়েছেন। ঠিক আছে, এখন মজাদার একটা কথা আছে যে আমাদের রাষ্ট্রপতির সাথে আসলে আমাদের সংসদের কোনো সম্পর্ক আছে কিনা। কথা হলো হ্যাঁ আছে। রাষ্ট্রপতি হচ্ছে প্রত্যেকটা সংসদের যখন অধিবেশন শুরু হয়, ঠিক আছে, প্রত্যেকটা অধিবেশন শুরুর সময়ে লিখে দিই, প্রত্যেক অধিবেশন শুরু এবং প্রতি বছর অধিবেশন শুরু, এই 2 সময় হচ্ছে ভাষণ দেন। এবং রাষ্ট্রপতি সংসদে বার্তা পাঠাতে পারেন। তিনি যদি মনে করেন আমি বার্তা পাঠিয়ে দেবো, তিনি বার্তা পাঠাতে পারেন। ঠিক আছে, এবং বিল সংসদে যদি পাশ হয়, কোনো একটা বিল ধরুন সংসদ সদস্য কর্তৃক বা আইন মন্ত্রী কর্তৃক পাশ হলো, সেটি হচ্ছে রাষ্ট্রপতির সম্মতি লাগে। রাষ্ট্রপতি যদি সম্মতি দেয় তাহলে সেটা আইন হয়ে যাবে। রাষ্ট্রপতি যদি সম্মতি না দেয় তাহলে আইন হবে না। রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত অর্থ বিল সংসদে উত্থাপন করা যাবে না। ঠিক আছে, এবং অর্থ বিল যদি রাষ্ট্রপতি কর্তৃক 15 দিনের মধ্যে অনুমোদিত না হয় বা সম্মতি না দেয় তাহলে সেটা হচ্ছে ধরে নিতে হবে যে রাষ্ট্রপতি সম্মতি দিয়ে দিয়েছে। কিন্তু নর্মালি হচ্ছে 15 দিনের ভিতরে তিনি সম্মতি দিয়ে দেন। এবং অর্থ বিল ছাড়া অন্যান্য বিলে রাষ্ট্রপতি সম্মতি জানাতে পারেন বা কোনো সংশোধনী বিবেচনা করার জন্য অনুরোধ জানাতে পারেন। ঠিক আছে, এবং এ পর্যন্ত একটি বিল মাত্র পুনর্বিবেচনার জন্য সংসদে ফিরে আসে, তা হলো দ্য কোড অফ সিভিল প্রসিজার। ওকে, দ্য কোড অফ, এটা আগেই বলেছি আমি সংসদের যখন সংশোধনী বলি সেখানে, একটু দেখে নেবেন, এখানে আমি ডিটেলস এই কারণে বলছি না। দ্য কোড অফ সিভিল প্রসিজার, যেটি 1998 সালে, এটি হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক আবার সংসদে ফেরত আসে পুনর্বিবেচনার জন্য। ওকে, এবং সংসদের অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। অধ্যাদেশ কি একটু পরে বলছি, অর্ডিন্যান্স। ওকে, তবে অধ্যাদেশ জারি 30 দিনের মধ্যে অধিবেশন না বসলে অধ্যাদেশটি কার্যকারিতা হারাবে। ওকে, তো রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সেই অধ্যাদেশ জারির 30 দিনের মধ্যেও যদি আমাদের অধিবেশন না বসে তাহলে সেটা হচ্ছে কার্যকারিতা হারাবে। এবং সংবিধানের আপনারা জানেন যে 72-এর 1 অনুচ্ছেদে, আমি সংবিধান বিষয়ক ভিডিওতে বলেছি যে 72-এর 1 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদের আহ্বান স্থগিত এবং ভঙ্গ করেন এবং রাষ্ট্রপতি প্রথম বৈঠকের স্থান এবং সময় নির্ধারণ করে দেন এবং সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা 30 দিনের মধ্যে কিন্তু প্রথম সংসদ তিনি আহ্বান করেন। এবং প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে সাংসদদের মধ্যে স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার এবং সাংসদ উপদেষ্টা কিন্তু নির্বাচন করেন তিনি। ওকে, তো এইটু মনে রাখবেন। তাহলে 72-এর 1 অনুচ্ছেদে বলা আছে যে আমাদের রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত এবং ভঙ্গ করেন এবং রাষ্ট্রপতি প্রথম বৈঠকের স্থান এবং সময় নির্ধারণ করে দেন এবং সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশনে আহ্বান করেন। তিনি সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে সংসদের মধ্যে স্পিকার, একজন ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা নির্বাচিত করে দেন এবং এই স্পিকার এবং ডেপুটি স্পিকারকে কিন্তু তিনি শপথ বাক্য পাঠ করান। ঠিক আছে, এখন কথা হচ্ছে বারবার আমি অর্ডিন্যান্স অধ্যাদেশ বলছি। এটা কি অধ্যাদেশ? হচ্ছে রাষ্ট্রপতি নিজে যদি কোনো আইন জারি করেন, তিনি নিজে যদি কোনো আইন জারিত করেন সেটি হচ্ছে অধ্যাদেশ। আর একটা হচ্ছে সরকারি বিল। সরকারি বিল হচ্ছে কিছু শব্দকোষ আর কি, একটু মনে রাখা ভালো। সরকারি বিল হচ্ছে মন্ত্রীগণ যদি কোনো বিল সংসদে উত্থাপন করেন, এটা হচ্ছে সরকারি বিল। বেসরকারি বিল কি, এটা আমি সংশোধনী এবং ব্যাখ্যা ওই ভিডিওতে বলেছি। ওকে, ভালো করে দেখে নেবেন। ওইখানে সংসদ সদস্যরা যদি কোনো বিল উত্থাপন করে সেটি হচ্ছে আমাদের বেসরকারি বিল। আরেকটা হচ্ছে অর্থ বিল। অর্থ বিল কি? অর্থ বিল হচ্ছে রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া উত্থাপন করা যায় না, যেটি রাষ্ট্রপতির অনুমতি ছাড়া যদি কোনো বিল উত্থাপন করা না যায় উত্থাপন
ঠিক আছে? তো এটা হচ্ছে 3 রকমের বিল। তাহলে সরকারি বিল কি, যেটা মন্ত্রীগণ সংসদে উত্থাপন করেন। সংসদ সদস্যগণ যদি কোনো বিল উত্থাপন করেন সংসদে, তাহলে সেটা হচ্ছে বেসরকারি বিল। এবং রাষ্ট্রপতির অনুমতি ব্যতীত যেই বিল উত্থাপন করা যায় না সেটি হচ্ছে অর্থ বিল। ঠিক আছে? তো এটি ছিল মোটামুটি হচ্ছে যাবতীয় বিষয় আছে। এখন আসলে সংসদের কার্যপ্রণালী, রুলস অফ প্রসিজার অফ পার্লামেন্ট যেটাকে আমরা বলে থাকি। তো সংসদের কার্যপ্রণালী নিয়ে আমাদের অল্প একটু জানা দরকার। সেটি হচ্ছে আমাদের সংসদ যে বিধি অনুযায়ী পরিচালিত হয় তাকে হচ্ছে সংসদের কার্যবিধি বলে। যে বিধি অনুসারে সংসদ পরিচালিত হয়, যে বিধি অনুসারে সংসদ পরিচালিত হয় তাকে হচ্ছে সংসদের কার্যপ্রণালী বলে। এবং এই কার্যপ্রণালী গৃহীত হয় হচ্ছে 1974 সালের 22 জুলাই। ঠিক আছে? এখন সংসদের কিছু স্থায়ী কমিটি থাকে, এটি একটু জেনে রাখবেন। ওকে, স্থায়ী কমিটি। এবং সংসদের স্থায়ী কমিটি হচ্ছে বাংলাদেশ সংবিধানের হচ্ছে 76 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে আমাদের সংবিধানের হচ্ছে স্থায়ী কমিটি থাকবে। তো মোট কমিটি হচ্ছে 50টি। মোট কমিটি হচ্ছে 50টি। ওকে, তো এই 50টির মধ্যে সংসদীয় কমিটি, আচ্ছা একটা বলে লিখে দিই, সংসদীয় কমিটি 11টি। তারপরে হচ্ছে আমাদের মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি আছে, মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি হচ্ছে 39টি। এবং প্রত্যেকটি যে মন্ত্রণালয়, প্রত্যেক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হচ্ছে 10 জন। এটি একটু মনে রাখবেন। প্রত্যেক মন্ত্রণালয়ের যে স্থায়ী কমিটি থাকে তার সদস্য হচ্ছে 10 জন। স্থায়ী কমিটির প্রধান হচ্ছে সভাপতি। ঠিক আছে? এবং সংসদ বিষয়ের যেই অধিকার কমিটি, এই অধিকার কমিটি হচ্ছে সংবিধানের স্থায়ী কমিটি। ঠিক আছে? লিখে দিই, সংসদের অধিকার কমিটি হচ্ছে সংসদের হচ্ছে স্থায়ী কমিটি। সংসদ সচিবালয় বলে একটা শব্দ আছে, এটি একটু মনে রাখবেন। আমাদের সংবিধানে 79 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদের নিজস্ব সচিবালয় থাকবে। ঠিক আছে? এবং সংসদ সচিবালয়ের প্রধান এবং প্রশাসনিক দায়িত্ব থাকবে, যার প্রধান এবং প্রশাসনিক দায়িত্বে থাকবে হচ্ছে মাননীয় স্পিকার। ঠিক আছে? এটি একটু মনে রাখবেন, ততগুলো ইম্পর্টেন্ট। তাহলে যে বিধি অনুসারে সংসদ পরিচালিত হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে সংসদের কার্যপ্রণালী বিধি, যেটি গৃহীত হয় হচ্ছে 1974 সালের 22 জুলাই। এবং স্থায়ী কমিটি থাকে অনেকগুলো, যেটা হচ্ছে আমাদের অধিকার কমিটিও বলে থাকি। 76 নম্বর অনুচ্ছেদে আমাদের বলা হয়েছে মোট কমিটি 50টি। একটা হচ্ছে সংসদীয় কমিটি মোটামুটি হচ্ছে 11টি, এবং মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি হচ্ছে 39টি। এই মোট হচ্ছে 50টি। এবং প্রত্যেক মন্ত্রণালয়ে একটি স্থায়ী কমিটি থাকে যেখানে 10 জন সদস্য থাকে, এবং তাদের প্রধান তিনি হচ্ছে সভাপতি। এবং 79 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংসদের নিজস্ব সচিবালয় থাকবে, যার প্রধান হবে হচ্ছে স্পিকার। ঠিক আছে? আশা করি সবকিছু মনে থাকবে। একটা মজাদার কথা বলতে ভুলে গেছি, যে দায়িত্বরত অবস্থায় বাংলাদেশের একজন স্পিকার আছেন যিনি দায়িত্বরত অবস্থায় হচ্ছে মৃত্যুবরণ করেন। তিনি হচ্ছে হুমায়ুন রশিদ। এটা একটু মনে রাখতে পারেন, হুমায়ুন রশিদ। ইনি হচ্ছে আমাদের সপ্তম সংসদের হচ্ছে আমাদের স্পিকার ছিলেন, যেটি 2001 সালের ঘটনা। তখন তিনি মৃত্যুবরণ করেন। ওকে, এবং তিনি মৃত্যুবরণ করলে তো অবশ্যই ডেপুটি স্পিকারের পদও খালি হয়ে যাবে, একটু আগেই বললাম। ঠিক আছে? এখন আসুন, পার্লামেন্টে কিছু গুরুত্বপূর্ণ শব্দকোষ আছে যেগুলো আপনাদের একটু জানা দরকার। আমি বুঝিয়ে দিচ্ছি, যে কোনো বই থেকে আপনারা পড়ে নিতে পারেন। একটাকে আমরা বলি হচ্ছে গ্যাজেট। শব্দটি অনেকের কাছে পরিচিত, কারণ হচ্ছে গ্যাজেট কি? গ্যাজেট হচ্ছে সরকারি ঘোষণা। এর বাংলা যদি করি তাহলে হয় হচ্ছে সরকারি ঘোষণা। তার মানে কার্যপ্রণালী বিধি অনুযায়ী গেজেট হচ্ছে আমাদের সরকার থেকে প্রণীত হয় আর কি। তো কার্যপ্রণালী বিধি অনুযায়ী গ্যাজেট অর্থ বাংলাদেশ গ্যাজেট। ওকে,
তার মানে গ্যাজেট কি? সরকারি ঘোষণা। সরকারি ঘোষণা অনুযায়ী যে কাজগুলো হয়, যেমন ফর এক্সাম্পল আমাদের যখন বিসিএস এ রিকমেন্ডেড হয় কেউ, তারপরে আমাদের গ্যাজেট প্রকাশিত হয়, সেই গ্যাজেট অনুযায়ী আমাদের হচ্ছে সরকারি চাকরিজীবীরা হচ্ছে নিয়োগপ্রাপ্ত হয়। ঠিক আছে। তারপরে ব্যালট। ব্যালট সম্পর্কে সবাই জানেন। ব্যালট কি? হচ্ছে নির্বাচনের মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেই বলা হচ্ছে ব্যালট। মানে নির্বাচনের মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ব্যালট। এখন একটা মজাদার কথা আছে, কোশ্চেন আপন স্টার মার্ক। বাংলা করলে কি হয়? তারকা চিহ্নবিহীন প্রশ্ন। তার মানে কোশ্চেন আপন স্টার মার্ক মানে তারকা চিহ্ন খচিত বা তারকা চিহ্নিত প্রশ্ন। মানে কোনো সংসদ সদস্য তার উত্থাপিত প্রশ্নের যদি মৌখিক উত্তর চান, মানে কোনো সংসদ সদস্য কোনো প্রশ্ন উত্থাপিত করলেন এবং তার যদি তিনি মৌখিক উত্তর চান, তাহলে তিনি প্রশ্নটির উপরে তারকা চিহ্ন দিয়ে দেন। ফর এক্সাম্পল, তার একটা প্রশ্নের শীট আছে এরকম, এখানে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটি হচ্ছে আমাদের সংসদ সদস্য হচ্ছে মৌখিক উত্তর চাচ্ছেন লিডার অফ দ্য হাউস থেকে, বন্ধ করার কাছ থেকে, তাহলে তার উপর একটা স্টার চিহ্ন দিয়ে দেবেন, তাহলে সেটা মৌখিক উত্তর পেয়ে যাবেন। আর কিছু আছে কোশ্চেন উইদাউট স্টার মার্ক। তার মানে কি? যেই প্রশ্নগুলো কোনো তারকা চিহ্ন থাকে না, সেগুলোকে হচ্ছে তারকা চিহ্নবিহীন প্রশ্ন বলে। এবং এই তারকা চিহ্নবিহীন প্রশ্নের হচ্ছে সবসময় লিখিত উত্তর তিনি পান, লিখিত উত্তর দেয়। ঠিক আছে। তারপরে সাপ্লিমেন্টারি কোশ্চেন, এটা একটু মনে রাখবেন। সাপ্লিমেন্টারি কোশ্চেন কি? সাপ্লিমেন্টারি বাংলা কি? সম্পূরক, তাই না? তার মানে সম্পূরক প্রশ্নকে আমরা বলতে পারি হচ্ছে সাপ্লিমেন্টারি কোশ্চেন। তো সংসদ সদস্যরা প্রশ্নের একটা উত্তর পাওয়ার পরে এ সম্পর্কে বিশদ ব্যাখ্যা জানতে চেয়ে আবার যে প্রশ্ন করে, এটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি কোশ্চেন। তার আমি সংসদের কাছে, নেতার কাছে প্রশ্ন করলাম, মাননীয় সংসদ নেতা, এই কাজটি হয়েছে, এটা কেন হলো? তিনি একটা উত্তর দিলেন, হ্যাঁ এটা এই কারণে হয়েছে। তখন সাপ্লিমেন্টারি কোশ্চেন হিসেবে তিনি আরেকটা কোশ্চেন হলো, এইটাই কেন হবে, মানে এইরকম বিষয়টা। ঠিক আছে, সাপ্লিমেন্টারি কোশ্চেন। তারপরে হচ্ছে কিচেন ক্যাবিনেট। এটা একটু মনে রাখবেন, কিচেন ক্যাবিনেট। এখন কিচেন ক্যাবিনেট বলতে আবার রান্নাঘর মনে করেন না। কিচেন ক্যাবিনেট জিনিসটা কি? এটা হচ্ছে রাষ্ট্র বা সরকার প্রধানের অনানুষ্ঠানিক যে উপদেষ্টা মণ্ডলী, অনানুষ্ঠানিক উপদেষ্টা মণ্ডলীকে আমরা বলি হচ্ছে কিচেন ক্যাবিনেট। তারপরে হচ্ছে ট্রেজারি বেঞ্চ। জিনিসটা কি? ট্রেজারি বেঞ্চ হচ্ছে সংসদ কক্ষের সামনের দিককার আসন, যেখানে মন্ত্রীগণ এবং সরকারি দলের নেতৃত্বস্থানীয় সদস্যরা বসেন। এগুলোকে বলা হয় ট্রেজারি বেঞ্চ, মানে সরকারের যে লোকজন সেটা হচ্ছে প্রথম দিকে যেখানে বসেন। তারপরে ক্রস বেঞ্চার হচ্ছে যেসব সদস্য কোনো প্রধান রাজনৈতিক দলের সদস্য নন, তাকে ক্রস বেঞ্চার বলা হয়। তার মানে হচ্ছে তিনি হচ্ছে কোনো সংসদ দলের সদস্য না, হয়তো স্বতন্ত্র অথবা মানে নিম্নমানের না, একটু ভুল বললাম, মানে ছোট কোনো রাজনৈতিক দল, সেখানে যদি কোনো সদস্য হন। তারপরে ফ্লোর লিডার হচ্ছে আইন পরিষদে তার দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যিনি পেয়ে থাকেন আর কি, তাকে বলা হচ্ছে ফ্লোর লিডার। শব্দটা লিখে দিই অ্যাটলিস্ট। তাহলে ফ্লোর লিডার জিনিসটা কি? ফ্লোর লিডার হচ্ছে আইন পরিষদে তার দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যিনি পেয়ে থাকেন আর কি। ক্রস বেঞ্চার হচ্ছে যিনি বিশেষ কোনো রাজনৈতিক দলের সদস্য নন, কিন্তু তিনি হচ্ছে একজন সংসদ সদস্য। তারপরে হাং পার্লামেন্ট জিনিসটা কি? পার্লামেন্ট নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা যদি না পায়, মানে ঝুলন্ত অবস্থায় পার্লামেন্ট রয়ে থাকে যদি, সেটাকে বলা হচ্ছে হাং পার্লামেন্ট। ওয়াকআউট মানে কি? ওয়াকআউট মানে হচ্ছে বহিষ্কার করা, তাই না? মানে বিরোধী দলীয় সংসদ সদস্যরা যদি কোনো সিদ্ধান্ত বা স্পিকারের কোনো রুলিংয়ের প্রতিবাদ করে, সেই প্রতিবাদ স্বরূপ যদি তারা সংসদ থেকে বেরিয়ে চলে যায়, সেটাকে বলা হচ্ছে ওয়াকআউট। তারপরে পয়েন্ট অফ অর্ডার জিনিসটা কি? পয়েন্ট অফ অর্ডার হচ্ছে বিবিধ বহির্ভূত কিছু হয়ে থাকলে, মানে কোনো বিষয় যদি অনির্ধারিত আলোচনার দাবি রাখে, সেটাকে বলা হয় পয়েন্ট অফ অর্ডার। এইগুলো ছিল হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের পার্লামেন্টারি শব্দকোষ। ঠিক আছে। এখন আইন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ধারা আছে, যেগুলো একটু জেনে রাখা ভালো, এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, সেটা হচ্ছে 54 নম্বর ধারা আমরা বলে থাকি যে আমাদের বাংলাদেশ পেনাল কোডের, সেটা হচ্ছে বিনা ওয়ারেন্টে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করার ক্ষমতা। বিনা ওয়ারেন্টে গ্রেফতার, এটা হচ্ছে 54 নম্বর ধারায় বলা হয়েছে। 57 নম্বর ধারা, এটি মনে রাখবেন, 57 নম্বর ধারায় বলা হয়েছে আইসিটি বিষয়ক আইন। ঠিক আছে। 144 ধারা, 144 নম্বর ধারা আসলে
বাচ্চারাও জানে, একটা পাগলেও জানে যে 144 ধারা মানে কি, মানুষের চলাচল, আচরণ এবং কর্মকাণ্ডের উপরে বিধিনিষেধ রয়েছে, সুতরাং বাইরে যাওয়া যাবে না। তারপরে 154 নম্বর ধারা, 154 নম্বর ধারা হচ্ছে এজাহার রেকর্ড করা, এজাহার রেকর্ড করা, ঠিক আছে। 161 নম্বর ধারা, 161 নম্বর ধারায় বলা হয়েছে পুলিশ জবানবন্দি রেকর্ড মানে মানে পুলিশ জবানবন্দি রেকর্ড করার যে ক্ষমতা সেটি বলা হয়েছে হচ্ছে 161 নম্বর ধারাতে। 164 ধারা, 164 নম্বর ধারাতে ম্যাজিস্ট্রেট যে জবানবন্দি রেকর্ড করে কোনো একটা আসামি, তিনি হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট হচ্ছে তার যেই অপরাধ, সে অপরাধের পক্ষে তিনি হচ্ছে মানে কি বলে মানে স্বীকার করে যে জবানবন্দি দেয় আর কি, সেটাকে বলা হচ্ছে 164 ধারা। 420 ধারা, 420 নম্বর ধারায় বলা হয় বাংলাদেশ পেনাল কোডের যেখানে মানে কোনো প্রতারণার জন্য শাস্তিবিধান রাখা আছে আর কি, এটা বাংলাদেশ পেনাল কোডের ধারা যেখানে কোনো প্রতারণার জন্য শাস্তিবিধান রাখা হয়েছে। 509 নম্বর ধারা, 509 নম্বর ধারা হচ্ছে ইফ টিজিং সম্পর্কিত। ওকে, তো ইফ টিজিং বিরোধী যে ধারা, সেই ধারাকেই বলা হয় হচ্ছে 509 নম্বর ধারা। আচ্ছা আচ্ছা, বিনা ওয়ারেন্টে পুলিশ কর্তৃক গ্রেপ্তার, এটা বলতে গেলে একটা কথা মনে আসলো যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মানে পুলিশ যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে তাহলে সেটা হচ্ছে কত সময় আগ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা যাবে। তো এটা হচ্ছে মোট 24 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত তিনি পুলিশ হেফাজতে রাখতে পারেন, তারপরে তাকে আদালতে স্থানান্তর করতে হবে, ঠিক আছে, একটু মনে রাখবেন এটা। তাহলে ধারাগুলো একবার জানি আমরা। 54 নম্বর ধারা হচ্ছে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার, 57 নম্বর হচ্ছে আইসিটি বিষয়ক, 144 হচ্ছে চলাচল, আচরণ এবং কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ, 54 নম্বর হচ্ছে এজাহার রেকর্ড করা, 161 হচ্ছে পুলিশ কর্তৃক জবানবন্দি রেকর্ড করা, 164 হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি রেকর্ড করা। আর বাংলাদেশ পেনাল কোডের একটি ধারা যেখানে প্রতারণার জন্য শাস্তিবিধান রাখা হয়েছে সেটি হচ্ছে 420 নম্বর, এবং 509 নম্বর ধারায় বলা হয়েছে হচ্ছে ইফ টিজিং বিরোধী ধারা, মানে ইফ টিজিং এর শাস্তি এবং সেই বিরোধী যাবতীয় বিষয়াদি। ওকে, তারপরে আসুন কিছু আইন আছে, আইনগুলো আমাদের একটু জানা প্রয়োজন। যে আইনগুলো হচ্ছে আমাদের সংসদে পাস হয়, বিশেষ করে প্রথমে যে আইনগুলো বলছি এই আইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে মুসলিম পারিবারিক আইন। এই মুসলিম পারিবারিক আইন হচ্ছে 1961 সালে পাস হয়, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসুন হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন। এই বন্যপ্রাণী সংরক্ষণ আইন হচ্ছে 2012 সালে পাস হয়েছে, ঠিক আছে। নিরাপদ খাদ্য আইন, নিরাপদ খাদ্য আইন হচ্ছে 2013 সালে পাস হয়েছে। তারপর আসুন ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল নিরাপত্তা আইন সবাই জানেন 2018 সালে পাস হয়েছে। তো এইগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে আইনগুলো, সেই 4টা। এখন আরও কিছু আছে যেগুলো মনে রাখা আসলে আমাদের জন্য খুবই উপকারী হবে, সেটি হচ্ছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, যেটি হচ্ছে 1973 সালে পাস হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওকে, তারপরে আছে হচ্ছে শিশু অধিকার আইন। শিশু অধিকার আইন হচ্ছে 1972 সালে পাস হয়েছে সংসদে। পারিবারিক আদালত অধ্যাদেশ, এই পারিবারিক আদালত অধ্যাদেশ আইন হয়েছে 1985 সালে। তারপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয়েছে 1990 সালে। তারপরে সড়ক পরিবহন আইন, সড়ক পরিবহন আইন হয়েছে 2018 সালে, ওই যে আন্দোলন হয়েছিল আশা করি মনে আছে। সার্বজনীন পেনশন ব্যবস্থাপত্র আইন, খুব 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 গুরুত্বপূর্ণ, বর্তমানে এটা নিয়ে অনেক কিছু চলছে, তাই না। সার্বজনীন পেনশন, ওই যে প্রত্যয় যেটাতে রিপ্লেস করা হচ্ছে আর কি, ব্যবস্থাপত্র আইন, এটি হচ্ছে 2023 সালে পাস হয়েছে, ঠিক আছে, মনে রাখবেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছু আছে, তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ সার্বজনীন পেনশন, বর্তমানে এটা চলছে, তো এটা নিয়ে অনেক ইউনিভার্সিটি টিচাররা অনেক বেশি আন্দোলনের ভিতরে ডুবে আছে আর কি। তো এটা জাতীয় পরিচয়পত্র আইন, মানে এনআইডি নিবন্ধন আইন, সেটা হচ্ছে 2010 সালে পাস হয়েছে। পিতামাতার ভরণ পোষণ, পিতামাতার সম্পর্কে আইন আছে তাহলে, তাই না। পিতামাতার ভরণ পোষণ হচ্ছে 2013 সালে। দ্রুত বিচার আইন,
দ্রুত বিচার আইন পাশ হয়েছে হচ্ছে 2002 সালে, ঠিক আছে। আর এই যে সার্বজনীন পেনশন স্কিম, এটি সম্পর্কে একটু মনে রাখবেন। সার্বজনীন পেনশন স্কিম হচ্ছে 24 জানুয়ারি 2023 সালে হচ্ছে পাস হয়, ঠিক আছে। আর প্রজ্ঞাপন জারি হয় হচ্ছে 12 ফেব্রুয়ারি 2023 সালে। এটা নিয়ে যেহেতু বর্তমানে অনেক কিছু চলছে, সুতরাং এটা নিয়ে একটু জানা প্রয়োজন বলে মনে হলো, ঠিক আছে। তো এটি ছিল মোটামুটি আজকের মতো। আর ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে একটু চাইলে এক্সট্রা কিছু জানতে পারেন। সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাস হয় হচ্ছে 2018 সালের 19 সেপ্টেম্বর। তারিখটা মনে রাখলে অ্যাটলিস্ট সালটা মনে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ। এবং ডিজিটাল নিরাপত্তা আইনে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন হচ্ছে 8 অক্টোবর 2018-তে, ওকে। এবং শাস্তি কী আছে ডিজিটাল নিরাপত্তা আইনে? ডিজিটাল নিরাপত্তা আইনে ন্যূনতম শাস্তি হচ্ছে 1 বছর এবং সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, ঠিক আছে। তো এটাই ছিল মোটামুটি আজকের মতো। ভাবছিলাম 2টা বিভাগ আলোচনা করবো, আমাদের বিচার বিভাগ এবং সেই সাথে হচ্ছে আইন বিভাগ। তো আইন বিভাগ আলোচনা করতে গিয়ে অনেক বড় হয়ে গেল ভিডিও, অনেক তথ্য। তো এত সাথে আমি লিখে রাখিনি আগে থেকে। আমি বঙ্গবন্ধু বিষয়ক যে ভিডিওটা বানিয়েছিলাম, উপরে ক্লিক করে দেখে নিতে পারেন। তো ওইটাতে আমি আগে থেকে লিখে রেখেছিলাম আর কি, তারপরে সেটা পড়িয়েছি। কিন্তু এটা লিখে পড়াতে হচ্ছে, তো অনেক বেশি সময় লাগলো। আশা করি কিছুটা হলে আপনারা উপকৃত হবেন। পরবর্তী ভিডিওতে আমি আগে থেকে লিখে নিয়ে তারপরে পড়াবো হচ্ছে বিচার বিভাগ এবং হচ্ছে শাসন বিভাগ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।